কলেজ ক্যাম্পাসে বসে বউদের নিয়ে বেশ মজা করে আড্ডা দিচ্ছি। আমি, তানভীর, আদিপ আর রাহিব। অন্তর, একটা কথা বলতো, আজ পর্যন্ত কয়টা মেয়ের সাথে প্রেম করছিস? একদম সত্যি কথা বলবি। সত্যি বলবো? হ্যাঁ বল, আমরাও জানতে চাই আমাদের দোস্ত কয়টা টিটকিরি করেছে। দেখ, আজ পর্যন্ত একটা প্রেমও করি নাই, আর যদিও করতাম তাহলে আগে তোদেরই বলতাম। সত্যি তো মামা? কসম। ব্যাস, এইসব নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। তখনই গেটের চোখ গেল। গেটের চোখ দিতেই চোখ সরাতেই পারছি না। কি রে শালা, গেটে গিয়ে কি দেখিস? মামা, গেট দিয়ে আমি একটা পরী দেখতেছি। কি পরি আবার গেটে? দেখি তো। ব্যাস, সেও গেটে তাকিয়ে থ হয়ে গেল। কারণ গেটে আমি একটা মেয়েকে দেখেই থ হয়ে গেলাম। কারণ মেয়েটা দেখতে মাশাআল্লাহ। বাহ, শেষমেশ অন্তরের মনে লাট্টু ফুটছে, ভালোই তো। দোস্ত, মেয়েটা কিন্তু দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আমার বেস্টের পছন্দ হয়েছে, তাহলে তো কিছু একটা করতে হবে। মামা, আমারও পছন্দ হয়েছে। শালা, মুখ সামলে কথা বল, ভাবি হবে তোর। আরে বেটা, পুরোটা তো শোন। আমার পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু ভাব হিসেবে। দূর বেটা, আমি তোর মতো অন্যদের জিনিসে চোখ দিই না। দোস্ত, মেয়েটা এদিকে আসছে। আসলেই তো, এই সবাই একটু সুন্দরভাবে বস। মেয়েটা আমাদের আড্ডায় আসে। এই যে মিস্টার, এইভাবে কি দেখছিলেন? হ্যাঁ, পরে দেখতেছিলাম, মাশাআল্লাহ পরেটা অনেক সুন্দর। এই বেয়াদব, এইভাবে মেয়েদের দিকে তাকাচ্ছে লজ্জা করে না? তোদের ঘরে কি মা বোন নেই? আছে তো, তবে একটা কথা হলো, আমি সব মেয়ের দিকে তাকাই না। আমি সত্যি বলতে আপনার দিকেই তাকাইছি, কিন্তু আমি সব মেয়ের দিকেই তাকাই না। বেয়াদব, অসভ্য ছেলে, লম্পট। তোদের নামে আমি প্রিন্সিপালের কাছে নালিশ দেব। বলেই মেয়েটা চলে যেতে লাগে। নালিশ দেবেন? ভালো কথা, কিন্তু আপনার নামটা তো বলে যান। ও পড়ি। কিন্তু মেয়েটা না ধ্যান দিয়েই চলে যায়। দোস্ত, মেয়েটা যদি সত্যি প্রিন্সিপালের কাছে নালিশ দেয় তাহলে? সমস্যা নাই, লাইন মারতে গেলে একটু সমস্যা হয়, এটাই স্বাভাবিক। তোর মাথা গিয়েছে? না রে পাগলা, আমার মাথা না, আমার মনটা নিয়ে গেছে সে। তুই আমার ধর রে। শালা গেছে। এই ফার্স্ট টাইম অন্তরের পাগলামি দেখতেছিস? শালা কি বলে, এটা পাগলামি? আরে না, এটা পাগলামি না, এটা নেশা। আর এই নেশাটা ভালোবাসার, বুঝছিস? তানভীর দোস্ত, মেয়েটা পছন্দ হয়েছে, কিছু একটা কর। ঠিক আছে, বেস্টুর পছন্দ হয়েছে, আর সে আমাকে বললো আমি কিছু না করে পারবো কেন। তবে এখন ক্লাস চলে, এখন থেকে ক্লাস ফাঁকি দেওয়া ঠিক হবে না। মাত্র 7 দিন হলো কলেজ জয়েন করলাম আমরা। এমনি কিছুক্ষণ আগে যা করলো, প্রথমে শালা কেস খেয়ে গেল মনে হয়। আর কিছু মাস অপেক্ষা করতে পারলি না শালা? শালা আমার কি দোষ? মেয়েটাই তো এখনই আসলো, তার উচিত ছিল আরো কয়েক মাস পর কলেজে আসার। জানি না কোন ডিপার্টমেন্টের ওই ইয়ারে। আমরা তো অনার্সের ফার্স্ট ইয়ার। তাও শালার অন্তরিজ্জা, কিন্তু নিশ্চয়ই বাস খাবো। এক কাজ কর, এখনই ফ্রেন্ডশিপ ভেঙে দে, কারণ সামনে আমার জন্য আরো বড় বড় বাস খাবি। শালা, তুই ছাড়া আমরা কিভাবে চলবো? আর তাছাড়াও রাহিব, আদিব তোর সাথে ফ্রেন্ডশিপ ভাঙলেও আমি তা করতে পারবো না, কারণ আমি তোর বন্ধু বেস্টু। বাস খেলে দুজনেই খাবো। আর রাহিব ও আদিব, চিন্তা করিস না, আমি আর অন্তর বলবো আমরা মেয়েটার সাথে এমন করছি, তোদের সাথে তোদের কথা বলবো না। শালা আমরা অতটাও মন মানসিকতা নিয়ে ঘুরি না যে বন্ধু বাস খাবে আর আমরা এমনি দেখে থাকবো। একও তো বাস খেলে 4জনেই খাবো, না হলে 4জনেই বাঁচবো। কারণ হারামিগণ আমরা চারটাই একই জিনিস। আদিব ঠিক বলছে। যা হওয়ার আমাদের চারজনের সাথেই হবে। আচ্ছা হয়েছে, এখন ক্লাসে চল। এমনিও আগে কয়েক মাস সুন্দর করে ক্লাস করতে হবে আমাদের, পরে না হলে ফাইজলামি শুরু করব। চল। আমরা চারজনেই ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেতেই আমরা চারজন একে অপরের কাছেই বসে পড়ি। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম মেয়েদের সারিতে সেই মেয়েটিও বসে আছে। তাকে দেখে তো আবার তার দিকেই তাকাতে লাগলাম। তার মানে মেয়েটা আমাদের ক্লাসমেট। ভালোই হলো, এবার তো দারুণভাবে লাইন মারতে পারবো। মেয়েটাকে দেখলে বারবার দেখতে ইচ্ছে করে আমার। মেয়েটা এসেই আমার মন চুরি করে নিয়ে গেল। আজ তো একটা চূর্ণি, জানি না নামটা কি এই চূর্ণির। এই শালা, স্যার আসবে, সামনে তাকা। মামা, পরি পাশে, সামনে কেন তাকামো? তাকে একটু মন ভরে দেখতে দে।
ওই শালা, স্যার চলে আসছে। বলতে আমিও ঘাড় ফিরিয়ে নেই আর দেখলাম স্যার ক্লাসে চলে আসছে। গুড মর্নিং এভরিবডি, কেমন আছো সবাই? ভালো স্যার। তো তোমাদের সাথে নতুন একটা মেয়ে আসার কথা আসছে। সে তখন সেই মেয়েটা দাঁড়ায় আর তাকে দেখেই সকলে তাকে দেখতে লাগে। আমার তো মেজাজ খারাপ হয়ে গেল। আমার জিনিসে অন্যরা চোখ দিচ্ছে, তবু নিজেকে কন্ট্রোলে রাখলাম আর আমিও সবার মতো মেয়েটাকে দেখতে লাগি। আহা, কি সুন্দর মিষ্টি চেহারা, মাশাআল্লাহ। আর গালগুলো একটু আলুর মতো। যদি সবজি বিক্রেতা দেখে তাহলে তার গাল দুটো কেটে নিয়েই যাবে। মামনি, কি নাম তোমার? জি স্যার, আমার নাম রিকা আক্তার। মাশাআল্লাহ, নামটা তো সুন্দর, রিকা। অন্তরের রিকা, বাহ, রিকার অন্তর। আমার নামের শেষ অক্ষর দিয়ে তার নাম শুরু হয়, অন্তরের শেষ অক্ষর র, আর র দিয়েই রিকার নাম। বাহ, খুব সুন্দর, মনে মনেই বললাম। বাহ, সুন্দর, তুমি বসো। স্যারের কথা মতো রিকা বসে গেল আর আমি তাকে দেখতে লাগলাম। কি সুন্দর করে হেসে হেসে কথা বললো রিকা। এই ছেলে, এই ছেলে। অন্তর স্যার ডাকে তোরে। আমি দেখলাম স্যার আমার দিকে রাগী ভাবে তাকিয়েছে। এই ছেলে, দাঁড়াও, এইদিকে দেখো। কিছু না স্যার, জানালা দিয়ে প্রকৃতি দেখি, আজকের আবহাওয়া অনেক ভালো। এই ছেলে, আমি কিচ্ছু বুঝি না মনে করেছো? বেয়াদব ছেলে। সরি স্যার। সরি স্যার মানে? আমার ক্লাসে এইসব করতেছো? বেয়াদবি কোথাকার। আর নাম কি তোমার? স্যার আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। আর সরি স্যার, আর এমন হবে না। বসো, আর নেক্সট টাইমে এমন যেন না দেখি। স্যার বসতে বলে, আমিও আর বসে পড়ি। কিন্তু একটা কথা মানতেই হবে, মেয়েটার মায়ায় আমি আটকে পড়ে গেলাম। একবার মেয়েটার দিকে চোখ গেলে চোখ সরাতেই পারি না আমি। তারপর ক্লাস করতে লাগলাম, কোনো মতে কষ্ট করে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে আমিও বাকি হারামিকে নিয়ে বাইরে চলে গেলাম। দোস্ত, মেয়েটা মনে হয় এখনো কিছুই বলে নাই প্রিন্সিপাল স্যারকে। তোর শালা, তুই পড়ে আসিস নালিশ নিয়ে, আর আমি আছি কিভাবে যে মেয়েটাকে আয়ত্ত করব। তানভীর ভাই, কিছু একটা কর, আমি মেয়েটাকে চাই চাই। আরে দোস্ত, তুই চিন্তা করতেছিস কেন? আমি বলছি না আমি তোর ডিটেলস নিয়ে তোকে দিব, তুই একটু শান্ত হ। চল আমরা চা খাবো। অন্তর, আমিও তানভীরের সাথে তোর জন্য রিকার ডিটেল এনে দিব। ওই শালা রিকা ভাবি বল, নাহলে একটা মায়েরও মিস যাবে না, বলে দিলাম। সরি, ভুল হয়ে গেছে অন্তর। ভাই রাগ করিস না, লাস্ট টাইম কেলানি খেয়ে 3 দিন ঠিক মতো বসতে পারি নাই। অন্তর, আরে বেটা, তুই এমন উত্তেজিত হচ্ছিস কেন? শালা আমার রিকাকে রিকা বলে ডাকতেছে। মামা সত্যি বলতেছি, ভুল হয়ে গেছে, আর জীবনে বলবো না। হয়েছে বেটা, ক্যান্টিনে চল। আমরা ক্যান্টিনে গেলাম, সেখানে গিয়ে একটা টেবিলে বসে পড়ি। আর রাহিব ও আদিব যায় নাস্তা আনতে। কিছুক্ষণ পরে রিকা কিছু মেয়েকে নিয়ে ক্যান্টিনে আসে। এসে সে একটা টেবিলে বসে পড়ে। আর আমি তার দিকে দেখতে লাগি। সে মেয়েগুলোর সাথে হেসে হেসে কথা বলতেছে আর আমিও তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। সেখানে থাকা একটা মেয়ে খেয়াল করে আর রিকাকে দেখায়। রিকাও দেখে উঠে আসতে লাগে। রিকা এসেই আমার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে, তোর সমস্যাটা কি বলতো? এভাবে কি দেখতেছিস? ছ্যাচরামি করতেছিস, বেয়াদব কোথাকার। স্যারের বকা শুনে আকেল হয়নি? স্যার তো প্রতিদিনই কত কথা বলে, আর তার কথায় কেই বা কান দেয়। আর আমার কি দোষ বলুন? আপনি মেয়েটাই তো দেখার মতো, বারবার দেখতে মন চায়। ফ্ল্যাট করতেছিস আমার সাথে? আমাকে দেখে সাধারণ কেউ মনে করিস না। রাগ উঠলে ডাইরেক্ট চিবিয়ে খেয়ে ফেলবো তোকে। আমাকে রাখছেন আপনি, আগেই তো খেয়ে ফেলছেন আমাকে। পাগল নাকি? কি আজব টাইপের ছেলে এটা। এই, তোকে ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম যদি এভাবে ছ্যাচরামি করিস তাহলে ভালো হবে না, বলে দিলাম। কি করবেন গো পরিটা? তুলে নিয়ে যাবেন নাকি? আমি তো এখনই রেডি। ধুর, এই চল তো এখান থেকে। কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা, তোকে পরে দেখে দিব আমি। বলেই চলে যেতে লাগে। পরে কেন এখন দেখেন না, ও পড়ি, ও রিকা পড়ি, কিন্তু সে চলেই যাচ্ছে। আর আদিব রাহিব নাস্তা নিয়ে আসে। করে শালা, এত লেট করে আনছিস কেন? তোর ভাবি আসছিল তো, কিছুই খাওয়াতে পারলাম না। শালা, তুই যা শুরু করছিস সামনে হাল আমাদের খারাপ হবে। তোর শালা কথা বলিস না, নাস্তা দে। তারপর নাস্তা করে নিলাম।
এরপর আরো অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কলেজ থেকে বন্ধুদের বিদায় দিয়েই চলে গেলাম বাসায়। কি রে, আসছিস? জি আম্মু, আসলাম। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। ওকে বলে আমিও রুমে চলে গেলাম। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো আপনাদের একটু ফ্যামিলি ডিটেলসটা দিই। পরিবারে আমি, আম্মু, আব্বুই আছি। মানে আম্মুর একমাত্র আদরের ছেলে আমিও ডাইনিং রুমে গেলাম। সেখানে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর রুমে এসে খাটে শুয়ে পড়ি। আর কিছুক্ষণ হেলে পড়া অবস্থায় থাকতেই ঘুম চলে আসে। মোবাইলের রিংটোনে আমার ঘুম ভাঙে। দেখলাম তানভীর কল দিচ্ছে। হ্যালো তানভীর, বল। মামা আড্ডায় চলে আয়, তোর রিকার ডিটেলস পেয়ে গেছি। সত্যি? আমি এখনই আসতেছি বলে কল কেটে ফ্রেশ হয়ে চলে গেলাম আড্ডায়। আমি আড্ডায় আসলাম। আমাদের আড্ডা হচ্ছে একটা চায়ের দোকান। সেখানে আমরা আড্ডা দিই। আড্ডার সাথে চাও চলে আমাদের। আমি দোকানে বসে চায়ের অর্ডার করলাম। আমার চা চলে আসে আর আমিও চায়ে চুমুক দিতে লাগি। তখনই তানভীর উপস্থিত। কি রে শালা, একা একা চা খাচ্ছিস? আমার কই? আয় বসে যা, আমি চায়ের জন্য বলতেছি। তানভীর আমার পাশে বসে আর আমিও চায়ের অর্ডার দিলাম আর চাও চলে আসে। নে শালা চা খা। আর রিকার সম্পর্কে কি কি তথ্য পাইছিস বল আমাকে। শালা এত উত্তেজিত হইস কেন? বলতেছি তো আগে চায়ে একটা চুমুক দে। তানভীর চায়ে চুমুক দিল। এবার শোন, তার রিকা ভাবি তো জানি, তবুও পুরো নামটা বলি। তার নাম রিকা আক্তার। তার পরিবারে সে তার মা বাবা ও তার ভাই, তবে সে পরিবারের দ্বিতীয়তম সন্তান। তার আগে একজন আছে, কিন্তু সেটা তোর প্যারা, মানে রিকার বড় ভাই রিজভি ভাই। তাহলে রিকার ভাই থাকতেই পারে, এতে প্যারার কি আছে? আগে পুরোটা তো শোন। রিকার ভাই কোনো সাধারণ কেউ না, সে এলাকার বড় ভাই, মানে মাস্তানও বলতে পারিস। আর তুই এমন একটা মেয়ের পিছনে লাগলি যার কিনা বড় ভাই আছে, তাও মাস্তান। দোস্ত, তোর শালা তো সেই জিনিস। তো তারপর আর কি কি জানছোস? শালা, আমি মনে করলাম তুই রিকা মাস্তান কথাটা শুনি তোর মন পরিবর্তন করে ফেলবি, কিন্তু তুই তো শালা তুই মনে করছিস সামান্য মাস্তানের ভয়ে আমি সরে যাব? যদি রিজভি ভাই মাস্তান হয় তাহলে আমিও তার বাপ। ওলা কয় কি সে নাকি তার বাপ? শালা মায়ের খাইলে সব বাইর হয়ে যাবে। শালা তুই কি সত্যি আমাকে সাপোর্ট করবি নাকি এভাবে আমাকে পিছু টেনে নিবি? যদি সেটা করতে চাস তাহলে লাগবে না তোর হেল্প, আমি একাই যা করার করব। আরে ভাই, কি জানিস তুই বলতো আমাকে, মানে তুই পিছু হবি না, তাই তো? আমি রিকাকে চাই ঠিকই, তবে তাকে মানিয়ে নিজের করব, জোর করে না। কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তবে আমি চেষ্টা করব তাকে মানিয়ে নেওয়ার, বাকিটা আল্লাহই জানে। ঠিক আছে, তাহলে আমি আর কিছু বলবো, আমি আসি তোর সাথে। যা, তুই আমার জন্য রিকার ফ্যামিলি ডিটেলস এনে দিছিস, তাই চায়ের বিলটা আমি দেবো। শালা কিপটা, 5 টাকা তো আমি নিতে পারবো। শালা নাস্তা কর। চল চল, পরে না হলে কান ঝালাপালা করবি তুই। আমি তানভীরকে নিয়ে চলে গেলাম নাস্তা করতে। নাস্তা শেষ করে তানভীরের থেকেই বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। পরদিন সকালবেলা আমিও ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে নাস্তার জন্য চলে গেলাম। তবে একটু তাড়াতাড়ি উঠি, কারণটা হলো রিকাকে দেখার জন্য গতকাল রাতে মেয়েটার চেহারা আমার চোখে আসে, যার জন্য ঠিকমতো ঘুমাতেও পারি নাই। কেন জানি মেয়েটাকে বারবার দেখতে মন চায় আমার। কে রে আপু, উঠছিস? হ্যাঁ আম্মু, তাড়াতাড়ি নাস্তা দাও, কলেজে যাইতে হবে। আমি যতটুকু জানি ক্লাস শুরু হয় 10টায়। তুই এখন গিয়ে কি করবি? আর আজকে কলেজে এমনি একটা এক্সট্রা ক্লাস আছে। কিন্তু তোর চেহারাটা আমাকে অন্য কিছু বলতেছে। কেসটা কি রে অন্তর? আমার বৌমাকে দেখতে যাব। এবার খুশি? আমার এটাই সন্দেহ হয়েছিল। কোন মেয়ের পিছিয়ে পড়ছিস তুই? দেখ, এই তোর জন্য যদি এই সব নিয়ে নালিশ আসে তাহলে তোর খবর আছে। দেখা যাক। আর আব্বু, এই বয়সেই তো মানুষ প্রেম করে। তোমার মতো বয়সে তো প্রেম করে নাকি? আর এমনিও জানি না আম্মু কি দেখে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল, একদম নিরামিষ। ওই কি বললি তুই? আমি নিরামিষ? আরে আমি তোর বয়সে থাকাকালীন আমার জন্য কত মেয়ে পাগল ছিল। আসলে মেয়েদের চয়েস খারাপ, এটা তোমার জন্য পাগল ছিল। ও তাই নাকি? তাহলে তোর পিছে মেয়ে ঘুরে না কেন? আসলে সকলেই জানে কোনটা ভালো কোনটা খারাপ। আব্বু একটা কথা জানো, কয়লার খনিতেই হীরা পাওয়া যায়, কিন্তু সেখানে কেউ হীরার উদ্দেশ্যে যায় না, তারা কয়লাই খুঁজতে যায়। আর যদি ভাগ্য ভালো থাকে এরা পেয়ে যায়। আর সবারই ভাগ্য ভালো হয় না, কিছু সংখ্যক মানুষেরই ভাগ্য ভালো হয়।
আর কথা হইলো আমার পেছে মেয়ে ঘোরার। তাহলে শোনো, আমি নিজেকে বাইরে একটা প্রকাশ করি যাতে কেউ আমার পিছে না ঘুরুক, তবে সে আমার পিছে পড়বে যে আমার ভেতরের মানুষটাকে চিনবে। আর তাছাড়া আমি চাইও না কেউ আমার পিছে ঘুরুক। এই সবই বলতে পারবি, তুই শুধু কথা দিয়েই মানুষকে আটকাতে পারবি, কাজে নয়। ঠিকই বলছো তুমি, আমি কথা দিয়েই মানুষকে আটকাই, কিন্তু আমার কথাগুলোতে যুক্তি আছে। আর কথা হইলো কাজের, সেটা তো প্রতি সময় দেখানো যায়, সেটা আমি মাঝে মধ্যেই দেখাই। হয়েছে তোদের বাপ বেটার কথাবার্তা, এবার নাস্তা করে নে। তারপর নাস্তা করে নিলাম, নাস্তা করেই চলে গেলাম কলেজে। সেখানে গিয়ে তানভীরকে কল দিলাম। হ্যালো তানভীর, কই তুই? আমি আসতেছি মামা, তুই কলেজে পৌঁছে গেছিস? আমি ক্যাম্পাসে আছি, তাড়াতাড়ি আয়, আমি আদিব ও রাহিবকে আসতে বলতেছি। ওকে। কথা শেষ করেই কেটে দিলাম। আমি ক্যাম্পাসে বসে বসে মোবাইল টিপছি। এরই মধ্যে তানভীর, আদিব ও রাহিব চলে আসলো। কি রে শালা, এত তাড়াতাড়ি আসলি কেন? তোর ভাবিকে দেখার জন্য আসলাম। শালা তানভীর, রিকার ব্যাপারে অনেক কথাই বলছিস, ঠিকানা দাস নাই কেন? শালা ঠিকানা বলতেছিস, যারা জিজ্ঞাসা করবি রিজবি মাস্তানের বাড়ি কোনটা, যে কেউ তোর শ্বশুর বাড়ি দেখিয়ে দিবে। তবে আমার মনে একটা ডাউট চলতেছে, সেটা কি তোর শ্বশুর বাড়ি নাকি গ্রামের বাড়ি? ওই শালা রিজবি ভাইয়ের কথা বলতেছিস কেন? আর ভালো মানুষ পাইলি না? আর রিকা ভাবির সাথে রিজবি ভাইয়ের কিসের সম্পর্ক? শালা রিকা রিজবি ভাইয়ের ছোট বোন। সর্বনাশ, এই শালা আর কেউ পাইলি না, মাস্তানের বোনের পিছে পড়ে রইলি তুই। কেন, রিকা মাস্তানের বোন হয়েছে তো কি হয়েছে? কোন জায়গায় লিখে আছে মাস্তানের বোন হলে প্রেম করা যাবে না? শালা রিকা কার বোন কার মেয়ে সেটা দেখার ইচ্ছা নাই। আমি রিকার 14 গোষ্ঠী দিয়ে কি করবো? মোট কথা, আমি রিকার পিছু এত সহজে ছাড়ছি না। তবে রিকা যদি বেশি বিরক্ত হয়ে যায় আর বলে তার পিছু ছেড়ে দিতে, তাহলে হয়তো ছাড়তে পারি। কিন্তু রিকা ছাড়া অন্য কেউ কথাটা বললে আমি তার কথায় কানই দিচ্ছি না এবং দিবও না। শালা কেন তুই নিজের ইচ্ছে মরতে চাচ্ছিস? আমি বলি কি, ভাই রিকাকে বাদ দে, অন্য একজনের পিছনে লাগ না। না, আমি রিকার পিছেই লাগবো। এই প্রথম একটা মেয়েকে পছন্দ করলাম, তোরা আমাকে উল্টা বলবি লেগে থাকতে, তো তোরাই বলতেছিস রিকার পিছু ছেড়ে দিতে। লাগবে না কারো হেল্প আমার, বলে আমি উঠে চলে যেতে লাগি। অন্তর ফোন। আরে ভাই, কেউ থাকুক আর না থাকুক, আমি আছি তোর পাশে। জানি আমি তুই আমার পাশে বসে সব সময় থাকবি। এর মধ্যেই দেখলাম রিকা কলেজে প্রবেশ করলো। আমি আজকে তার দিকে তাকিয়ে হা হয়ে আসি। মানে কি আমাকে এভাবে অবাক করে মারবে নাকি? আজকে রিকা সাদা জামা পরে কলেজে আসলো, তাকে দেখতে প্রায় পরীর মতোই লাগছে। আমি তো তার দিকে হা হয়ে তাকিয়ে আছি। আমি ছাড়াও কলেজের অনেক ছেলেই তার দিকে তাকিয়ে আছে। ভাই রে ভাই, কি জিনিস এটা, দেখি একেবারে সেই লেভেলের লাগতেছে তাকে। ছেলেটার বাজে মন্তব্য শুনে মেজাজ 440 হয়ে গেল। তাই আমি ছেলেটাকে উদ্দেশ্য করে বলি, এভাবে বলিয়েন না ভাই, তার ভাই জানলে আপনাকে আস্ত রাখবে না। কেন, মেয়েটার ভাইকে? তেমন কেউ না, তার ভাইকে রিজভি মাস্তান বলেই সকলে চেনে। আমার কথা শুনে ছেলেটার হুশ উড়ে গেল, কারণ ছেলেটা জানতোই না এটা এলাকার মাস্তান রিজভির বোন। ভাই রে ভাই, আর জীবনে আমি কিছু বলবো না। রিজভি ভাই যদি জানতে পারে তার বোনকে নিয়ে বাজে মন্তব্য করছি, আমরা তো মেরে ফেলবো। এটা সকলে বোনের নজরে দেখা উচিত। আপনারা দেখেন বোনের নজরে, তাতে আমার কি আসে যায়। তবে নেক্সট টাইম একটু সাবধানে কথা বলিয়েন। রিকা সুন্দর করে তার বান্ধবীদের নিয়ে চলে যেতে লাগে, আর আমি তার সেই মায়া ভরা চেহারাটা দেখেই বারবার ক্রাশ খাচ্ছি। মেয়েটা বারবার আমার মনকে নিয়ে যাচ্ছে। আল্লাহ, মেয়েটাকে যাতে সামনে নিজের বউ হিসেবে পাই, আমি মনে মনে বলতেছি। এরপর ক্লাসে চলে গেলাম, সেখানে আমি তাকে দেখতে লাগি। রিকা বারবার সেটা খেয়াল করে, কিন্তু কিছুই করেনি। সে আরো ক্লাসে চলে আসে, তা আমিও ভালো হয়ে গেলাম আর ভালোভাবেই ক্লাস করলাম। তবে মাঝে মাঝে রিকাকে আড়াল চোখে দেখলাম আর কি। আমিও রিকার পিছে বেরিয়ে গেলাম। রিকা তার বান্ধবী নিয়ে ক্যাম্পাসে হাঁটতে লাগে, আমিও তার পিছে লেগেই আসি। মনে হচ্ছে সে চুম্বক আর আমি লোহা। সে আমাকে তার কাছে টানছে, আমি তাকে ফলো করতেছি। তবে আমি চাচ্ছি তাকে ফলো করে তার বাড়িটা চিনে আসবো। হঠাৎ রিকা পিছন ঘুরে, আমিও পিছে ঘুরে দাঁড়াই। তবে স্পষ্ট পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে রিকা আমার দিকে আসছে। এই বেয়াদব চ্যাঁচড়া ছেলে, তোকে মানা করছি না আমার পিছু না লাগতে। কি করব বলো, যেভাবে তোমার প্রতি আকর্ষিত হচ্ছি, কিভাবে তোমার পিছু ছেড়ে দেবো? বারবার তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে আমার। এই ছেলে, তুই জানিস আমি কে বা কার বোন আমি? জানি তো, আমি তোমার সম্পর্কে সব খবর নিয়েছি। আর কথা হলো তুমি কে, এখন বর্তমানে আসো, কারো মেয়ে কারো বোন,
সামনে আমার বউ হয়ে যাবা আর কি। আর কার বোন বলতে কি বোঝাচ্ছ তুমি? আমি জানি না তুমি কার কথা বলতেছো। তোমার ভাইয়ের কথা আর কি এলাকার নাম করা মাস্তান রিজভি ভাইয়ের বোন তুমি? তুই আমার সম্পর্কে জেনেও আমার পিছু পড়ছিস? এই, তোর মনে কি ভয় বলতে কিছুই নেই? আছে তো, তোমাকে হারানোর ভয়। আমি না তোমাকে ভালোবেসে ফেলছি। এই এই, কি বলি তুই? তোর মতো ছ্যাচরাকে আমি ভালোবাসবো? শোন, আমি তোকে বলে দিলাম, আমার পিছু নেওয়া বন্ধ কর আর আমাকে বিরক্ত করিস না। না হলে আমি ভাইকে বলে তোর হাড় গোড় ভেঙে দিব। আমাকে ফলো করা বন্ধ কর, এটাই শেষ কথা বলে দিলাম। এত সহজে পিছু ছাড়বো না, আমিও বলে দিলাম। তুই আসলেই একটা পাগল, মরার পাক না গজাইছে না তোর? তাহলে মর তুই। বলেই চলে যেতে লাগে। হ্যাঁ ঠিক বলছি, আমি পাগল। আর পাগলটা হলাম শুধুই তোমার জন্য। আমি এত সহজে তোমার পিছু ছাড়তেছি না। রিকা চলে যাচ্ছে আর আমিও দাঁড়িয়ে তাকে দেখতে লাগলাম। সেও ক্যাম্পাসের এক কোনায় বসলো আর আমিও এক কোনায় বসে বসে মোবাইল টিপতেছি। তখন এই 3 শালার আগমন হয়। কি রে শালা, তুই চলে গেছিস, তোকে খুঁজতে খুঁজতে আমরা শেষ। তোর ভাবির সাথে কথা হলো, সে আমাকে বলতেছে তার পিছু ছেড়ে দিতে, তাকে বিরক্ত না করতে, নাহলে সে তার ভাইয়াকে বলে নাকি আমার হাড়গুলো ভেঙে দেবে। এমন রোমান্টিক কথাগুলো বলে সে। কি শালা রিকেও তো ওকে এই কথাগুলো বলে? বলে কি অন্তর ভাই আমাদের কেন এত তাড়াতাড়ি মারতে চাচ্ছিস? ভাই বাঁচলে তুই অনেক মেয়ে পাবি। রিকার পিছু নেওয়া ছেড়েতে কিছুক্ষণ আগে একটা খবর পেলাম আমি, রিজভি ভাই নাকি কাকে মেরে একাকার করে দিছে। আর কারণটা হলো কে জানে তার রিকাকে নিয়ে বাজে কথা বলেছিল, তাই নাকি তার হাড্ডি গুড্ডি এক করে দিল। অন্তর তোর জন্য ভয় হচ্ছে আমার। আর আমার ভয় হচ্ছে রিজভি ভাইয়ের জন্য। সে জানে না সে কেমন দুলাভাই পাবে এখন। তানভীর, এই শালার মাথা গেছে, একটা লাঠি আন, আমি এখনই বাড়ি দিব এর মাথায়, আর সেও ঠিক হয়ে যাবে। দেখলাম রিকা উঠে চলে যেতে লাগে। আমি যাচ্ছি তোদের ভাবির পেছনে, বলে দিলাম দৌড়। অন্তর যাইস না শালা, মরবি তুই। পিছন থেকে রাহিব, আদিব, তানভীর ডাকতে লাগে। তো তাদের কথায় কান্না দিয়ে রিকাকে ফলো করতে ব্যস্ত হয়ে পড়ি। রিকা একটা রিক্সা নিয়ে যেতে লাগে, আমি একটা রিক্সা করে রিকাকে ফলো করতে লাগি। মেন রোড দিয়ে রিক্সা চলতে লাগলো। সামনে রিকার রিক্সা, পিছন থেকে আমি তাকে ফলো করতে ব্যস্ত। কিছুক্ষণ রিক্সা চলার পর একটা রাস্তার মধ্যে রিক্সা ঢুকে পড়ে। আমি রিক্সা চালককে বলে যেতে, তারপর একটা বাড়ির সামনে এসে রিক্সা থেকে আর কিছুটা দূর থেকেই তা দেখতে লাগি। এরপর রিকা বাড়িতে ঢুকে যায়, বুঝতে পারলাম রিকাদের বাড়ি। যাক, চিনে নিলাম রিকাদের বাড়ি, এখন সচরাচর আসাই যাবে। এরপর আমিও রিক্সা থেকে নেমে গেলাম। চিন্তা করলাম একটু একা একা, তাই ভাড়া দিয়ে রিক্সা চালককে বিদায় করে দিলাম। আমিও রাস্তায় হাঁটতে লাগি। এই পোলা কই যাস? কেউ একজন আমার টি শার্ট টেনে ধরে। আমিও পিছন ফিরে তাকালাম, দেখলাম রিজভি ভাই সাথে 5টা ছেলে পেলেও আছে। রিকা বাড়ির দিক থেকে দেখতে লাগে অন্তরকে তার ভাই ধরছে। ছেলেটাকে মানা করছিলাম আমার পিছু না নিতে, কিন্তু মানেনি সে। এখন ভাইয়াই তাকে টাইট দেবে। আমি খেয়াল করছিলাম, যখনই আমি কলেজ থেকে বেরিয়ে রিক্সায় উঠলাম, ঠিক পিছন বরাবর সেও একটা রিক্সায় উঠে প্যাটা ছেঁচড়া আর মেয়ে পেল না, শেষমেশ আমার পিছেই লাগলো। এইবার বুঝবে আমাকে বিরক্ত করার ফল। রিকা এইভাবে খুশি হচ্ছে সে তার ভাইকে দিয়ে অন্তরকে উচিত শিক্ষা দেবে। এদিকে এই ছেলে, তোর আক্কেল জ্ঞান বলতে কিছুই নাই। যে মেয়েটার পিছিয়ে পড়েছিস একবার জানা উচিত ছিল। খারাপ বন্ধু পৃথিবী একদিন। আরে বেটা, শুধু আমার বোন বলে কথা কেন? সে কেন মেয়েদের পিছিয়ে লাগবে? এই তুই নাকি আস্তে একটা শেষরা ছেলে, শালা দেখে তো মনে হচ্ছে ফুদিলে উড়ে যাবি। শালা চিকনো, এইরকম চিকন ছেলে নাকি শেষরামি করে, তোরে দেখে আমার মায়া হয়েছে, তাই তোকে মারতে চাচ্ছি না। শোন, আমি কাউকেই তেমন এভাবে বলি না, কিন্তু যদি চিকনা বলি তোর প্রতি মায়া জন্মালো, তাই সময় থাকতে ভালো ভালো ঠিক হয়ে যা। আর আমার বোন কেন, কোনো মেয়ের পিছিয়ে ঘুরঘুর করবি না। সোজা বাসায় গিয়ে একটু ভালো করে খাওয়া দাওয়া কর, স্বাস্থ্যবান হ। কেন এভাবে শেষরামি করে বেড়াচ্ছিস? তোকে মারলে তো তোর অস্তিত্বই মিটে যাবে। তাই এটাই ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং। এরপর যদি আমার বোন কেন অন্য কোনো মেয়ের পিছিয়ে ঘুরঘুর বা তাকে ডিস্টার্ব করতে দেখি, তাহলে পার পাবি না। আমি মাথা নিচু করে আসি, কি বা করবো? আমি মাস্তানের পাল্লায় পড়লাম, তবুও আমি রিকার পিছু ছাড়বো না। এই তোর নামটা বল। মোহাম্মদ ওবায়দুর রহমান। ঠিক আছে বাদুর, এবার যা আমার চোখের সামনে থেকে, আর যেটা বলছি সেটা যাতে মনে থাকে। আর যদি কথার খেলাপ করিস তাহলে তুই পার পাবি না, বলে দিলাম। যা এখান থেকে।
আমিও সুন্দর করে সেখান থেকে চলে যেতে লাগি। আরেকটা রিক্সা নিয়ে বাসায় চলে যাই। অন্যদিনের মতো সেই দিনটাও পার করলাম। পরদিন আমি কলেজে ঢুকলাম আর ক্যাম্পাসে চলে গেলাম। সেখানে গিয়ে আমি একটা জায়গায় বসে পড়লাম আর মোবাইল বের করে মোবাইল টিপতে লাগি। এরই মধ্যে তানভীর, আদিব ও রাহিব উপস্থিত। কি রে শালা, কাল রিকার বাসায় চিনে আসছিস? চিনে আসলাম, আর রিজভি ভাইয়ের কাছেও ধরা খেলাম। কি বলতেছিস তুই? রিজভি ভাই তোকে ধরেছে? ভাই কিছু করে নাই তো তার? না, কিছুই করে নাই, শুধু আমাকে কিছু কথা বললো আর ওয়ার্নিং দিল যাতে তার বোনকে কেন কোনো মেয়ের পিছেই না ঘোরাফেরা করি। কিন্তু আমার একমাত্র রিকা ছাড়া অন্য কোনো মেয়ের পেছনে পড়ার ইচ্ছাই নাই। শালা তুই কি জিনিস ভাই, আমাকে একটু বল তো। রিজভি ভাই ধরেছে ও তোরে বলছে যাতে রিকা অন্য মেয়েদের পিছনে না ঘুরতে, আর তুই কিনা এখনো ঠিক হস নাই। শালা মায়ের খাওয়ার পর মনে হয় শুধরাবি তুই। অন্তর ভাই, তুই আমাদের একমাত্র ক্লোজ ফ্রেন্ড। আমরা চাই না তুই কোনো বিপদে পড়। ভাই রিকাকে বাদ দে অন্য মেয়ের পিছনে। শালা এই প্রথম কোনো মেয়েকে ভালো লাগলো আর তোরা দুইটা বলতেছিস তার পিছু ছেড়ে দেবো? শোন, পিছু নিলে একমাত্র রিকারই নেব, আর না হলে কোনো মেয়েরই না। রিকার আশাতেই আমার মনে ভালোবাসার নেশাটা জেগে ওঠে। এখন ভালো যদি বাসতে হয় তাহলে রিকাকেই ভালোবাসবো, নাহলে কাউকেই না। এর মধ্যে রিকা উপস্থিত আর দেখলাম সে শুধু আমাদের দিকেই আসতেছে। কি রে চ্যাচরা, কি খবর তোর? কাল ভাইয়া কেমন ডোজ দিল? তোকে মানা করেছিলাম আমাকে বিরক্ত করতে না, শুনিস নাই আগে তো? তুই আমার পিছে ছাড়া অন্য মেয়েদের পিছে ঘোরার লাইসেন্স ছিল। এখন তো ভাইয়া নাকি তোকে বললো কোনো মেয়ের পিছে দেখলেও নাকি আরো দিবে। প্রথমত আমি বুঝলাম না আপনি হাসলেন কেন। দ্বিতীয়ত হলো আমার তো অন্য কোনো মেয়ের পেছনে ঘোরার ইচ্ছা নেই, আমি তো শুধুই আপনার পিছনেই ঘুরবো। তাহলে বাকি মেয়েদের কথা আসলো কই থেকে? আর তৃতীয় কথা হলো কাল আপনার মাস্তান ভাই আমাকে মারে নাই, জাস্ট কিছু কথা বলছে, কিন্তু এরকম কথা আমাকেই বলে। আমিও এসব কথা এত গুরুত্ব দেই না। কি ভাইয়া তোকে মারে নাই? না, রিজভি ভাই আমাকে মারে নাই, জাস্ট কিছু কথা বলছে, কিন্তু কি বলছে তা ঠিক মনে নাই। আর একটা কথা, তুমি মনে করো তুমি চাইলে তোমার ভাই দ্বারা আমাকে মার খাওয়াতে পারবে, কিন্তু আমি চাইলে তোমার ভাইও তোমার ভাইয়ের সেই চামচাগুলোর কি করতে পারবো তার চিন্তাও করতে পারবে না। ওরে বাবারে, আমাকে ভয় দেখাচ্ছে। এই শোন, এইরকম লেকচার অনেকেই দেয়, আর তুই আমার ভাইয়ের আশেপাশেও যাইতে পারবি না। কিন্তু আমার ভাই চাইলে তোকে নিমিষেই শেষ করে দিতে পারবে, তাই সময় থাকতে ভালো হয়ে যা। রেখা, একটা কথা বলি, আমি কিন্তু সত্যিই তোমাকে ভালোবাসি। আমি তোমার সম্পর্কে সবকিছু জানার পরেও তোমার পিছনে লেগেই আছি, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতেছো, এই জন্য আমি তোমাকে ফলো করি। দেখ, তোর ভালোর জন্যই বলতেছি, আমার পিছু নেওয়া ছেড়ে দে, পরে না হলে খারাপ ভাবে পস্তাবি তুই। আর কথা রইল ভালোবাসার, আমার এই ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এবং কি ভাইয়া যদি দেখে আমি কোনো ছেলের সাথে কথা বলছি তাহলে এতেও অনেক সমস্যা হয়ে যাবে। তাই ভালোর জন্যই বলতেছি, আমার পিছু ছেড়ে দিয়ে অন্য মেয়ের পিছু নে। ভালো তোমাকে বাসছি, তাহলে অন্য মেয়ের পিছু নেব? প্রশ্নই আসে না। মোট কথা, পিছু নিলে তোমারই নেব, না হলে অন্য কোনো মেয়েরই না। এটাই আমার ফাইনাল কথা। ধুর, তোকে বুঝিয়ে লাভ নাই, মর তুই। পরে ভাইয়া তোর কিছু করলে আমাকে দোষারোপ করবি না। কথাটা প্রায় অনেকবারই বলছো আমাকে, কিন্তু আমি কি কানে দিছি কথাটা? বললাম তো আমি এত সহজে ছাড়বো না তোমাকে। আর কথা হইলো তোমার মাস্তান ভাইয়ের, সেটাও দেখে নেব। রেখা চলে গেল আর আমিও বন্ধুদের সাথে আড্ডায় মেতে আসি। কিছুক্ষণ পরে ক্লাসে চলে গেলাম। সেখানে গিয়ে ক্লাস শেষ করে ক্যান্টিনে বসতেই দেখলাম কিছু ছেলে পেলে কলেজে গন্ডগোল করতেছে। কি রে, কি হয়েছে? মনে হচ্ছে গন্ডগোল লাগছে, চল তো দেখি কি হয়েছে। আমিও আমার হারামি ফ্রেন্ডগুলো চলে গেলাম সেখানে। দেখলাম কিছু বকাটে ছেলে পেলে কলেজে এসে গন্ডগোল করতেছে। ভাই, কি হয়েছে এখানে? আর বলিয়েন না, এই বখাটে ছেলেগুলো কলেজের মেয়েদের ডিস্টার্ব করতেছিল। পরে মেয়েরা প্রিন্সিপাল স্যারকে নালিশ দিলে স্যারও কলেজে কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। আর এখন ছেলেগুলো কলেজে ঢুকে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতেছে। সেটা প্রিন্সিপাল স্যারের সাথে বেয়াদবি করেছে আর প্রিন্সিপাল স্যারকেও মারছে। এখন আবার কলেজ ছেলেগুলো এখানে গন্ডগোল করতেছে। আমি ভিড়ের মাঝে গিয়ে দেখলাম একটা ছেলে প্রিন্সিপাল স্যারের সাথে উঁচু গলায় কথা বলছে। এই সারা প্রিন্সিপাল বেশি পাওয়ার পেয়ে গেছে না তো, দাঁড়াতে। আমি সাথে সাথে সেখানে গিয়ে ছেলেটার কলার ধরি। ওই, কাকে কি বলতেছিস? কলেজে এসে কিসের গুন্ডামি করতেছিস? এই কুত্তার বাচ্চা,
তোর সাহস কি করে হলো আমার কলারে হাত দেওয়ার? বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। ব্যাপারটা আমাকে তেমন ভাবাচ্ছে না, তবে প্রিন্সিপাল স্যারের সাথে বেয়াদবি করছে, ব্যাপারটা আমাকে বেশি ভাবাচ্ছে ও রাগাচ্ছে। এর মধ্যে পুলিশ কলেজে চলে আসছে, আর আমি পড়ে যাওয়াতে আমাকে কয়েকজন ধরে উঠায়, আর পুলিশ এই ছেলেগুলোকে ধরে নিয়ে যায়। আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়াতে হাতে একটু চোট লেগে যায়। শালার দরকার ছিল ভিড়ের মধ্যে আসে। দেখ শালা, হাত থেকে রক্ত বের হচ্ছে। হাতের থেকে রক্ত বের হচ্ছে সেটা দেখতেছিস, কিন্তু মাথায় রক্ত চড়ে আছে সেটা তো বুঝবি না? পোলাপাইন দিন দিন বেয়াদব হয়ে গেছে, ও ভুলেও গেছে মুরব্বিদের সম্মান করতে। শালা এই বখাটেগুলোর সাথে পেরে উঠবি তুই? একটার কলার ধরছিস বলে তোরে সবে মাত্র ধাক্কা দিয়ে ফেলাইছে, তবে এতটুকু শুনে রাখ, তোকে ছাড়বে না ছেলেগুলো। দেখা যাক। চল তোর এই ব্যান্ডেজ করে আনি। আমারটা পরে, আগে প্রিন্সিপাল স্যারের কাছে চল, ওনাকে নাকি মারছে। আমরা চারজনে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে গেলাম। স্যার রুমের দিকে যেতেই স্যারের রুম থেকে লোকজনের আওয়াজ শুনতে পেলাম। স্যার আমরা আসতে পারি? হ্যাঁ আসো। আমরাও ভেতরে গেলাম, দেখলাম সেখানে কিছু ছেলে মেয়ে ও টিচাররা উপস্থিত। স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি মোটামুটি ঠিক আছে। কিন্তু স্যারকে দেখে মোটেও ঠিক লাগতেছে না। স্যারকে মেরে দেখ কি হাল করছে। আসলে ভাই দিন দিন পোলাপাইন খারাপের দিকে চলে যাচ্ছে। সেটা তো যাবেই, দিনকালে যে খারাপ হয়ে গেল। আমি দেখলাম রিকা উপস্থিত, কিন্তু এখন রিকার দিকে তেমন ফোকাস করতে ইচ্ছে করতেছে না, কারণ খালি মাথায় ঘুরপাক খাচ্ছে কলেজের ঘটনাটা। আমার মনে প্রশ্ন আসলো, রিকা তো এটা দেখছি, তাহলে সে তার ভাইকে ঘটনাটা সম্পর্কে বলছে না কেন? তবে আমার মনে হয় না রিজভি ভাই কিছু করতে পারবে, কারণ ছেলেগুলো কে বা কার ছেলে পেলে আমি ভালো করেই জানি। ছেলেগুলো হচ্ছে এলাকার আরও এক নাম করা মাস্তান, পিয়াসের ছেলে। আমাদের এলাকায় অনেক মাস্তানের বসবাস, যেখানে রিজভি ভাই ও পিয়াসের মতো আর মাস্তানের বসবাস, তবে তাদের চেয়েও বড় মাস্তানের বসবাস এই এলাকায়। এখন জানি না পুলিশ ছেলেপেলেগুলোকে কিছু করতে পারবে কিনা, কারণ পিয়াস ভাই নামের মাস্তানের সাথে অনেক পলিটিশিয়ানের হাত আছে। হয়তো পিয়াস ভাই পলিটিশিয়ানের দ্বারা তার ছেলেপেলেগুলোকে ছাড়িয়ে নিয়ে যাবে। আর আমি এটাও জানি, আমি যে ছেলেটার কলার ধরছি সে আমার পিছে পড়বে। পরের দিন সকালবেলা আমি ক্যাম্পাসে বসে বসে বাদাম খাচ্ছি। কলেজে আসার সময় এক বাদাম বিক্রেতাকে দেখলাম, তার থেকে বাদাম কিনে কলেজ ক্যাম্পাসে বসে খেতে লাগলাম। এমন সময় রিকা আমার সামনে উপস্থিত। কাল নাকি তুই ভিড়ে গিয়ে এক বখাটের ছেলের কলার ধরছিলি, আর সে ছেলেও তোকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তোকে মারে? কেন, খুশি হয়েছেন নাকি কথা শুনে? না, এটা কোনো খুশি হওয়ার নিউজ না। তুই অন্তত কারোর বিপদে এগিয়ে আসছিস, জিনিসটা আমার ভালো লাগছে। কিন্তু দেখ, আমি তোকে কেন আমার পিছনে ঘুরতে বারণ করি সেটা তুই জানিস না। তুইও তো ভাবতেছিস আমার ভাইয়ার জন্য তোকে পিছনে ঘুরতে বারণ করি, সেটা সত্যি না। আমার আব্বুর জন্য তোকে আমার পিছনে ঘুরতে বারণ করি। মানে? তাহলে শোন, তুই তো জানিস আমার পরিবার সম্পর্কে, কিন্তু আমার সমস্যা আমার ভাইয়া না, আমার আব্বু। সে চাইতো না আমি কলেজে পড়াশুনো করি। সে বলতো আমাকে বাসা থেকে বের হতে হবে না, যদি বের হওয়ার ইচ্ছে হয় তাহলে একেবারে জামাই নিয়ে বাহিরে যেতে। আমার আব্বু চায় না আমি পড়াশুনো করি, বাহিরে দিকে থাকি। অনেক কষ্টের পর ভাইয়া ও আম্মুর দ্বারা আব্বু রাজি হয়, তবে শর্ত দেয় আমি যাতে কোনো ছেলের মেলামেশা না করি। যদি একবার আব্বু জানতে পারে তুই আমার পিছে পিছে ঘুরিস, তাহলে আমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিবে, আর আমিও পড়তেও পারবো না। প্লিজ আমার পিছু নিস না, আমাকে ফলো করা বন্ধ করে দে। ঠিক আছে, আর ফলো করবো না তোমাকে। তবে একটা কথা শোনো, তোমাকে ফলো করবো না মানে এই না যে অন্য মেয়ের পিছনে লাগবো। আমি প্রথমবারের মতো একটা মেয়েকে পছন্দ করলাম, তাকে তো হারাতে পারবো না। ভালোবেসে ফেলেছি তোমাকে, আমি কখনোই চাইবো না আমার জন্য আমার ভালোবাসার মানুষটার অসুবিধা হোক। তবে একটা কথা, নিজেরটা তো বললেন, আপনার ভাইয়েরটা বললেন না যে? মানে আবার কি? আমার ভাইয়ারটা আবার কি বলতে যাবো? নিজের ভাইয়ের খবর জানে না? হায় রে খোদা, থাক বাদ দাও, যাও, তোমার বান্ধবীরা অপেক্ষা করতেছে। না না, কিছু তো একটা আছে। ওই আমার ভাইয়ারটা বললাম না মানে কি? মানে এই দেখো আমার মোবাইলের স্ক্রিনে, দেখে আমার মোবাইলের স্ক্রিনে দেখে হয়ে গেল। মোবাইলের স্ক্রিনে হচ্ছে এলাকার মাস্তান রিজভি ভাই পার্কে একটা মেয়ের হাত ধরে কথা বলতেছে। এই এটা কে ভাইয়ার সাথে? এটা কে আপনার ভাইয়ের সাথে? মানে আপনি কি আসলেই কিছু জানেন না আপনার ভাইয়ের সম্পর্কে? কেমন বোন আপনি? এটা কে বল, আর ছবিটা কই পাইছিস তুই?
আপনার ভাইয়ার প্রেমিকা। আর গতকাল আমি পার্কে গেছিলাম, সেখানে আপনার ভাইয়া এনার সাথে ডেট করতেছিল। তা তো পার্কে দুজন দুজনের হাত ধরে কত কথা বললো। আর বেচারা আমি সেখানে তাদের দেখে দেখে আফসোস করতেছিলাম, তাতে বাদাম খাচ্ছিলাম, যেমনটা এখন করতেছি আর কি। কি? তার মানে ভাইয়া? দাঁড়ো, ভাইয়াকে তো একটু দেখতে হচ্ছে। তবে একটা কথা বুঝলাম না, তুই কি করতেছিলি পার্কে? হ্যাঁ, আমি প্রায় সময় পার্ক বা কিছু নির্জন জায়গা আছে সেখানে গিয়ে একা একা বসে থাকি। আমার ভালোই লাগে একা থাকতে। তবে আপনাকে নিয়েও কিছু স্বপ্ন দেখছি, তবে যা পরিস্থিতি দেখতেছি মনে হচ্ছে না তা পূরণ হবে। সেটা পরে দেখা যাবে। এখন একটা কাজ করতে পারবি? কি? এই মেয়েটার ডিটেলস আমাকে জোগাড় করে দে। কেন? মেয়েটার ডিটেলস দিয়ে কি করবেন? আবার আব্বুকে বলবেন আপনার ভাইয়ের ব্যাপারটা, যাতে সেও ভালোবাসা থেকে দূরে চলে যাক। যদি এই ভাবনা চিন্তা মনে আসে আপনার, তাহলে আপনার একটা ব্যবস্থা করতে হবে আমাকে, কারণ আমি চাই না কেউ তার ভালোবাসাকে হারিয়ে ফেলুক। আমারটা ভিন্ন। না, আমিও সেটা করব না। আমিও চাই না কারো ভালোবাসা হারিয়ে ফেলুক। আমি মেয়েটার ডিটেলস জোগাড় দিতে বললাম, কারণ ব্যাপারটা আম্মুকে বলবো, যাতে ভাইয়ার সেই পছন্দের মেয়েটাকে ভাইয়া যেতে পায়। তবে সত্যি করে বলতো, তুই কি চাস? আমার ভাইয়া তার ভালোবাসা পেয়ে যাক, নাকি আমাকে এমনি আমাকে বলতেছ সেটা করবি আর একটা? আর যাই করি না কেন, কিন্তু আজ পর্যন্ত বিনা কারণে কারো ক্ষতি করিনি। আর ভালোবাসার ক্ষেত্রে তো কোনো উল্টাপাল্টা কিছু করিই নাই। পালে সাহায্য করছি, নাহলে দূরে থাকছি। তাহলে আমার কাজটা করে দে, মেয়েটার ডিটেলস আমাকে এনে দে। আনার প্রয়োজন নেই, আমি মেয়েটার সম্পর্কে অনেক তথ্য জোগাড় করে ফেলছি। সত্যি? তাহলে বল। তাহলে শুনুন, মেয়েটার নাম অহনা। সে পরিবারের একমাত্র মেয়ে, তার একটা ভাই আছে, তবে সে বড় ভাইটা ছোট। অহনা আপুর বাবা একজন সাধারণ চাকুরিজীবী, আর তার মা কৃতি। বাহ, আর কি কি জানিস? অহনা আপু অনার্স 3য় বর্ষে পড়ে। আর মজার ব্যাপার হলো কি জানেন? কি? উনি আমাদের কলেজেই পড়ে। কি আমাদেরই কলেজে? জি, আমাদেরই কলেজে উনি পড়ে। কেন, দেখবেন ওনাকে? হ্যাঁ দেখবো, প্লিজ আমাকে একবার সরাসরি অহনা আপুকে দেখাও প্লিজ। রিকা ডাইরেক্ট আমার হাত ধরে ফেলে আর আমার হাত ধরে রিকোয়েস্ট করতে লাগে। তাই আমিও মানা করতে পারলাম না। সে আনন্দের ঠেলায় যে আমরা হাত ধরে ফেলছে তা খেয়াল করেনি। আর এই প্রথম আমি রিকার নরম হাতের স্পর্শ পেলাম। না, আমার মনে ভালো লাগে কাজ করতে লাগলো। আমিও তার স্পর্শ অনুভব করতে লাগলাম। যখনই সে জিনিসটা খেয়াল করলো, সাথে সাথে হাত ছেড়ে দেয়। চলেন আমার সাথে। আমি রিকাকে অহনা আপুর কাছে নিয়ে যেতে লাগি। আমি দেখলাম অহনা আপু তার বান্ধবীদের সাথে তার ক্লাসে রুমের সামনে আড্ডা দিচ্ছে। আমি রিকাকে নিয়ে তার কাছে গেলাম। অহনা আপুকে আমি অনেক আগে থেকেই চিনি, কিন্তু তার যে প্রেম কাহিনী চলতেছে তা গতকাল বিকালেই দেখলাম। তার এই জিনিসটা আমাকে অনেক অবাক করে দিল। হয়তো আমি ছোট বলেই আমার থেকে কতটা লুকায়, কিন্তু আমার সম্পর্কে জানলে আমার বিশ্বাস কেউকে বলুক আর না বলুক আমাকে আগে বলতো। অহনা আপু, কি অবস্থা, কেমন আছো? কি রে ফাজিল অন্তর, কি অবস্থা তোর? হঠাৎ আমার কাছে কিছু লাগবে? জি আপু, লাগবে তো। একটু সাইডে যদি আসতো আর কি। দাঁড়া, এই তোরা বয়, আমি একটু আসি। অহনা আপু তার বান্ধবীদের বসতে বলে আমার সাথে যেতে লাগে। আমরা এক কোণায় যাই। হ্যাঁ বল, কি বলবি? আর মেয়েটাকে তোর গার্লফ্রেন্ড? আরে আপু, আমার গার্লফ্রেন্ড হোক বা না হোক সেটা ফ্যাক্ট না, বরং রিয়েল ফ্যাক্ট হলো এটা তোমার ননদ। ননদ? মানে? এত তোতলিয়ে লাভ নেই। এ হচ্ছে আপনার সেই হাত ধরা কলিজার রিজভি ভাইয়ের কলিজার বোন রিকা। আমার কথা শুনে আপু কি বলবে হয়তো ভেবে পাচ্ছে না। বাহ বাহ, ভালোই তো গোপনে আপনাদের প্রেম কাহিনী চালাচ্ছেন। আমাকে বললে কি হতো, জাস্ট একটা ট্রিকটি তো চাইতাম নাকি? তুই তার মানে সব জেনে গেছিস, কিন্তু কিভাবে? এখনই শিক্ষাটা নিয়ে নাও। প্রেম করার আগে একটু আশেপাশে দেখে নিও পরিচিত কেউ দেখতেছে কিনা। কালকে আমি পার্কে বসে বসে বাদাম খাচ্ছিলাম, আর তখনই তোমাকে দেখলাম রিজভি ভাইয়ের সাথে। আর প্রমাণস্বরূপ কিছু ছবিও তুলে নিয়েছিলাম। কুত্তা, তোর আর কোনো কাজ নেই, খালি আমার পিছিয়ে পড়িস কেন তুই? এবার এটা বলো, কয়দিনের রিলেশন আপনাদের? কয়দিনের রিলেশন মানে? 2 বছরের রিলেশন আমাদের। ওরে বাটপার, তলে তলে এত বছর প্রেম চালালা, আর আমাকে একবারও বলো না? না, আঙ্কেলকে তো ব্যাপারটা বলতে হচ্ছে। ভাইয়ের সাথে 2 বছরের রিলেশন?
ভাইয়া কিভাবে আমার থেকে কথাটা লুকালো? আর ভাইয়া আমাকে বলে বেড়াতো আমার থেকে নাকি কিছুই লুকায় না সে। আজকে ভাইয়ার কপালে দুঃখ আছে। দেখ অন্তর, তুই জেনে গেছিস ভালো কথা, কিন্তু প্লিজ ব্যাপারটা ধামাচাপা রাখিস। তুই তো আমার আব্বুকে চিনিস, আব্বু কেমন। যদি জানতে পারে আমি মস্তানের সাথে রিলেশন করে বসে আছি, আমাকে তো শেষ করেই দিবে আব্বু। সমস্যা নেই, আমি আছি, তুমি চিন্তা করো না। তবে শুধু রিলেশন পর্যন্তই রাখবা নাকি বিয়ে শাদিও করবা? ও তো বলছে বিয়ে করতে, কিন্তু আমি চাই সে আগে মস্তানি এইসব ছাড়ুক, তারপর বিয়ে। আমি কতবার বলছি এসব মস্তামি গুন্ডামি ছেড়ে দিতে, আর যতদিন সে মস্তানি ছাড়বে না আমিও বিয়ে করব না, আর কথাও বলবো না, বলে দিয়েছি কালকে। আর আজকে এখনো কথা হয়নি রিজবির সাথে। আসলে আমিও বলছিলাম ভাইয়াকে এই সকল মস্তানি ছেড়ে ভালো হয়ে যাইতে, কিন্তু ভাইয়া কথাই শোনে না। আসলে মাস্তান গুন্ডা দেখলে না আমার নিজেরই কেমন যেন লাগে। মাঝে মাঝে মন চায় এই সবের গলা চিপে ডাইরেক্ট মেরে ফেলি। কথাটা শুনে কাশি চলে আসলো। আমিও কাশি দিতেছি, কিন্তু কাশি থামতেছে না, বারবার কাশি বের হচ্ছেই হচ্ছে। এই তোর আবার কি হলো, এভাবে কাশি দিচ্ছিস কেন? গলায় কিছু ঢুকে গেছে মনে হয়। এই নাও পানি খাও। রিকা আমাকে পানি দেয়, আর আমিও পানি খেয়ে কিছুটা স্বস্তি পেলাম। এখন কথা হলো, আমি ট্রিট চাই। ট্রিট না দিলে দুঃখ আছে মনো। ঠিক আছে দিব। রিকা, তুমিও আসিও এই ফাজিলটার সাথে। আচ্ছা আপু। হয়েছে পরিচিত হওয়া, এবার ক্লাসের দিকে যাওয়া উচিত। ঠিক আছে আপু, আমরা আসি। তারপর বিদায় নিয়ে আমরা দুজনেই ক্লাসের দিকে যেতে লাগে। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে, সেটা হলো রিজভি ভাইয়ের প্রেম কাহিনীর জন্য রিকাও আমার সাথে মিশতে লাগলো। রিকাকে পাশে পেয়ে আমার থেকে খুব ভালো লাগতেছে। আমরা দুজনেই ক্লাসে গেলাম, আর সেখানে যেতেই সকালে কি নিয়ে কথা বলতে ব্যস্ত আমাদের দেখে অনেকেই আমাদের দুজনের দিকে হা করে তাকিয়ে আছে। রিকা সোজা হেঁটে হেঁটে তার সিটে চলে যায়, আর আমিও আমার সে হারামি বন্ধুগুলোর কাছে চলে গেলাম। ও সিটে বসে বললাম, কিরে শালা রিকাকে পটিয়ে ফেলেছিস? না রে ভাই, পড়াই নাই। তবে পড়ে যাইতে কতক্ষণ, এখন তো সবে মিশতে শুরু করলো, আস্তে আস্তে পড়েও যাবে। তবে আমি এসে দেখতেছি সকলে কি নিয়ে কথা বলছিল, ব্যাপারটা কি? মামা আর বলিস না, গতকাল কিছু ছেলেপেলে কলেজে এসে গন্ডগোল করছিল না। গতকাল রাতে নাকি সেই ছেলেপেলেগুলোকে কারা নাকি খুব খারাপভাবেই মারছে, আর বর্তমানে তারা হসপিটালে আছে, তাও খুব সিরিয়াস অবস্থা। মামা আমি মনে করতাম আমাদের এলাকায় পিয়াস ভাই ও রিজভি ভাই কেবল মাস্তান আছে, আর কারো এত সাহস নাই তাদের মারার। কিন্তু কালকে নাকি পিয়াস ভাইয়ের ছেলেপেলেগুলোকেও খুব খারাপভাবে মারা হয়, আর পিয়াস ভাইকেও ছাড়লো না। পিয়াস ভাইকেও নাকি মেরে হাড়গোড় ভেঙে 5 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিছে। কি সাংঘাতিক ব্যাপার ভাই, কার এত বড় কলিজা এলাকার নামকরা মাস্তান ও তার ছেলেপেলেকে মারার। এখন আমার মনে হচ্ছে রিজভি ভাইও চিন্তায় পড়ে গেছে। ভাই খুব খারাপভাবেই নাকি সেই ছেলেপেলে ও পিয়াস ভাইকে মারা হয়। জানি না এবার কারা এই এলাকায় এন্ট্রি নিল, আল্লাহ মাহবুদ জানে। শালা ঠিকই তো করেছে, মাস্তানের মাস্তানি বাইর করে দিছে, বেয়াদবির ফল পাইছে, উচিত হয়েছে। আমি চুপ হয়ে তানভীর, আদিব ও রাহেবের কথা শুনতেছি। আচ্ছা ভাই, তোরা বলতেছিস পিয়াস ভাই ও তাদের ছেলেপেলেকে মারছে, কিন্তু একবার ভেবে দেখ তারা আমাদের কলেজে কি করছিল, আর আমাদের প্রিন্সিপাল স্যার এর সাথে কি করছিল। তাদের এখন যে হাল, সেটা তাদের প্রাপ্য, আর যা হবার হয়ে গেছে। এই টপিক বাদ দে, শালা মাস্তান ও মাস্তানি নিয়ে কথা বলার ইচ্ছা নাই আমার। আর শালা আমাদের আরো টপিক আছে, সেগুলো নিয়ে কথা বল। এরপর মাস্তানের টপিক বাদ দিয়ে আমরা ক্লাসেই আমাদের আড্ডা শুরু করে দিলাম। এর মধ্যে স্যার আসে, স্যার ক্লাসে আসতেই আমরা আমাদের আড্ডা অফ করে দিলাম। তবে আমি খেয়াল করলাম স্যার আমাদেরকে একটু অন্যভাবে তাকিয়ে আছে, আমি ব্যাপারটা বুঝলাম না। এরপর ক্লাস করে আমি চলে গেলাম ক্যাম্পাসে, সেখানে বসে বসে আড্ডা দিতে ব্যস্ত। আমার সময় রিকা আমাদের সামনে এসে দাঁড়ায়। কিছু বলবেন? অহনা আপুর সাথে কোথায় যাওয়ার কথা না আমাদের? ও হ্যাঁ, ভুলে গেছি। পরে বোনদের থেকে বিদায় নিয়ে চলে গেলাম রিকার সাথে। এর মধ্যে অহনা আপু উপস্থিত। যাক ভালোই, আজকে বিরিয়ানি খাবো। অহনা আপু আসতে তাকে সহ চলে গেলাম রেস্টুরেন্টে, সেখানে গিয়ে একটা টেবিলে বসি। এই ফাজিল, বল কি খাবি? মুই বিরিয়ানি পাইলেই খুশি, আর কি লাগে। বিরিয়ানির সাথে যদি এক্সট্রা কিছু খাওয়াইতা তাহলে আমি আর মানা করব না। এই তুই আমাকে ফকির বানাবি নাকি? আরে এইটুকু স্যাক্রিফাইস করলে অসুবিধা কোথায়? যদি আমি রেগে যাই না, সোজা আঙ্কেলের কাছে চলে যাবো।
আর আপনার পোল খুলে দেবো, যার জন্য আঙ্কেল খুশি হয়ে কম হলেও 1000 টাকা আমাকে বকশিস দিবে। আল্লাহ, কিসের পাল্লায় পড়লাম আমি? হে লেভেলের ব্ল্যাকমেল করছিস? আল্লাহ তোর বিচার করুক। বিচার করলে অসুবিধা নাই, কিন্তু মজা নিয়েই সাজা নেমু। দূর। আর রিকা, তুমি কি খাবা? আপনি যা খুশি অর্ডার দেন, তবে আমি এখানে খেতে আসি নাই, এমনি আপনার সাথে কথা বলতে আসলাম। রিকা, যদি কিছু মনে না করো তুমিও বিরিয়ানি অর্ডার দাও, চিন্তা করো না, আমি হেল্প করবো তোমাকে। ও হ্যালো, আমি বিরিয়ানি খাই না। পরতলা 1 প্লেট বিরিয়ানি ও 2 প্লেট স্যুপ অর্ডার করে, আর দুজনেই গল্প করতে ব্যস্ত। আর বেচারা আমি গালে হাত দিয়ে তাদের বকবকানের কাণ্ড দেখতেছি। আরে ভাই, এটা মায়াগুলো এত বকবক করে কিভাবে? বাসা থেকে মনে হয় সব কথা পেটে করে নিয়ে আসে, আর মানুষ পাইলেই হয়েছে। তোরা তো লাগছে কেন? বেশি কাহিনী না করে এক কাজ কর, চলে যা। ওই আমার বিরিয়ানি। চিন্তা করিও না, সেটা আমি আর অহনা আপু মিলে ভাগ করে খেয়ে নিব। এবার তুমি যেতে পারো। দূরের কথা শুনে টাস্কি খেয়ে গেলাম। কিছুক্ষণ আগ পর্যন্ত আমাকে ভয় করে কথা বলতেছিল, আর মিনিটেই পরিবর্তন। মাথা গরম করিও না, নাহলে সোজা আপু তোমার বাসায় চলে গিয়ে আঙ্কেলকে সব বলে দেবো। যা বলগা, আমি প্রয়োজনে বাসায় যাব না। রিজবিকে এখনই কল করে এনে ডাইরেক্ট বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব। আর তোর ব্ল্যাকমেলের জন্য রিজবিকে বলে তোর 12টা বাজাবো আমি। সাথে আমি ভাইয়াকে এটাও বলবো তুমি আমাকে আবারও বিরক্ত করছো। ব্যাস, তোর খেল খতম। আমি আর কিছুই বললাম না, শুধু তাদের হাসি মাখা চেহারাটাই দেখতে লাগলাম। কিরে, চুপ হয়ে গেলি কেন? সব হাওয়া বেরিয়ে গেল তোর? আরে আপু, বের হবেই তো। ভাইয়ার সম্পর্কে ভালো করেই জানে সে, তাই বাহাদুরি বেরিয়ে গেছে। দেখলাম তারা আমাকে নিয়ে একটু বেশি মজা করে ফেলতেছে, তবে এটা মজা কিনা জানি না, তবে কেন জানি ভিতরে খারাপ লাগতে লাগলো। সরি আপু, আর কখনোই এমন বলবো না, সরি। আর আমি আসি, অনেক দুষ্টামি করলাম, তার জন্য সরি বলে আমি সেখান থেকে উঠে চলে যেতে লাগি। তারা আমাকে রিজভি ভাইয়ের ক্ষমতা দেখিয়ে ও আমার দুর্বলতা দেখে সেটা নিয়ে পরিহাস করলো। আমি চাইলে জবাব দিতে পারতাম, দিই নেই, শুধু তাদের দুজনের তামাশাটা দেখলাম। এই অন্তর, আরে আমরা তো জাস্ট মজা করলাম। আরে এটাতে মন খারাপ করার কি আছে? এই চলে যাচ্ছিস কেন? কিন্তু তাদের কথা না শুনে চলে গেলাম বাসায়, আর রুমে গিয়ে শুয়ে আছি। তারা আমাকে রিজভি ভাইয়ের ক্ষমতা দিয়ে দাপট দেখাচ্ছে। আমি এই কিছুক্ষণ চিন্তা করতে লাগি, আর একটু হাসিও চলে আসে তাদের কাণ্ড দেখে। মানুষ কি করে অন্যের পাওয়ারের দাপট দেখিয়ে বেড়ায়, তখন আপু রিকাকে দেখেই বুঝতে পারলাম। পরে বিষয়টা বাদ দিয়ে খাটের উপর চোখ বন্ধ করে শুয়ে আসি। দুপুরের খাবার না খেয়েই শুয়ে আসি। হঠাৎ আমার রুমে দরজায় নক করা হয়। আমি ওর শোয়া থেকে উঠে গিয়ে দরজা খোলাম, আর দেখি রিকা আমার বাড়ি আমার রুমের সামনে, মানে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি রিকাকে দেখেই থ হয়ে গেলাম। তাকে দেখে মনে হাজার প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে এখানে কি করে, বা আমার বাড়ি কি করে চিনলো, বা এখানে কি করতেছে? আপনি? হ্যাঁ আমি। মানে আপনি এখানে কি করতেছেন, আর আমার বাড়ি চিনলেন কি করে? আর বাড়িতে ঢুকলেই বা কি করে? ও একা আসেনি, আমিও এসছি। এরপর পরই অহনা আপু আমার সামনে উপস্থিত। তোমরা এখন এখানে কি করতেছো? রাগ করে চলে আসছিস, তাই দুইজনেই চলে আসলাম রাগ ভাঙাতে। আর সাথে তোর জন্য বিরিয়ানিও আনছি আমরা। লাগবে না বিরিয়ানি, এটা আমার রেগুলার খাবার। আর রুমে আসো তোমরা। তারা দুজনে রুমে আসে আর আমার খাটে বসে। অন্তর, কি রে ভাই, তুই রাগ করলি কেন? আমরা তো জাস্ট মজা করছিলাম, এভাবে রাগ করে নাকি? তুমি যেটাকে মজা বলতেছো, কিন্তু আমার মতে এটা মজা ছিল না। তোমার জন্য হয়তো কতগুলো মজার হতে পারে, কারণ তুমি হয়তো কথাগুলো মজা করে বলছো। যাকে কথাগুলো বলছো সে এই কথাগুলোকে মজা হিসেবে নেবে না, বরং হুমকি হিসেবে নেবে। মজা বলতে পারো, তুমি আমাকে যখন বলছিলা তুমি আর বাড়ি যাবা না, ডাইরেক্ট বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবা, আর আমার নালিশও কাজে দিবে না, এতটুকু মজা ভাবা যায়। কিন্তু এরপরে যে কথাগুলো তুমি এবং রিকা সহ বলেছো সেগুলো এক প্রকার হুমকি। যেমন তুমি বলছিল রিজভি ভাইকে দিয়ে নাকি আমার 12টা বাজাবা, আর রিকাও তাল মিলিয়ে বলছে আমি নাকি তাকে ডিস্টার্ব করছি, সেটাও রিজভি ভাইকে বলবে, আর আমার অবস্থা খারাপ করবে। ভেবে দেখো এই কথাগুলো কোন দিক দিয়ে মজার আওতায় পড়ে। আমার কথাগুলো শুনে দুজনে মাথা নিচু করে ফেলে। দেখো, আমি তোমাদের এই কথাগুলো মন খারাপ করার জন্য বলি নাই। তোমরা আমার সাথে এটা করছো, আমি হয়তো একটু মন খারাপ করছি, কিন্তু নিজের জন্য নয়, বরং এটা ভেবে মন খারাপ করলাম আমাকে যেভাবে কথাগুলো বলছো তোমরা আল্লাহই জানে, আর কত মানুষকে এভাবে হুমকি দিলে। সরি অন্তর, আসলে আমরা কথাগুলোর
বলার সময় এতটা গভীরে চিন্তা করি নাই। আমাদের ক্ষমা করে দে অন্তর। আসলে তুই যা বলছিস সবই ঠিক বলছিস। আসলে আমাদের ভাবা উচিত ছিল আমরা অন্যদের যা বলি তারা কি হিসাবে নেবে, আমরা সেটা চিন্তাই করি নাই। সেটাই আপু, তোমরা চিন্তাই করো নাই। তোমরা কথা বললে তা অন্যরা কিভাবে মনে নেবে, একটা কথা বলার আগে সেটা নিয়ে গভীর চিন্তা করা প্রয়োজন। আমি যে কথাটা বলবো আমার কথাটা অন্যরা কিভাবে নেবে সেটা চিন্তা করা দরকার। একটা কথা বলার আগে সেটা বারবার চিন্তা করা দরকার। দেখো, আমি তোমাদের মন খারাপ করার জন্য কথাগুলো বলি নাই, বরং তোমরা যে ভুলটা করছো সেটা সঠিক করে দেওয়ার চেষ্টাই করতেছি আমি। তাই আপু, নেক্সট টাইম যে কথাগুলো বলবা তা ভেবে চিন্তা করেই বলবা, ওকে? আর এখানে মন খারাপ করার কিছুই নাই আপু, আর আমারও তেমন খারাপ লাগে নাই। তবুও অন্তর আমাদের মাফ করে দে। ওকে, মাফ করে দিলাম। দেখলাম রিকা আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? না, তোমার চিন্তা ভাবনা দেখে আমি অবাক হলাম। তুমি কতটা গভীরে চিন্তা করো তা দেখে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আসলে অন্তর, আমি তোর বড় হয়েও এতটা গভীর চিন্তা করতে পারলাম না। আর তুই কিনা আমার ছোট হয়েও আমার ভুল ধরিয়ে দিয়েছিস। সত্যি তোর এই মনোভাব দেখে অবাক না হয়ে পারলাম না। আপু, মাঝে মাঝে ছোটরাও বড় হয়ে যায়। আর কথা হলো, তুমি আমার বড়, সেটা ক্যাডা কইছে? হাইট মেপে দেখো, চুয়ো টাকার। ওই, তুই আবার শুরু করে দিলি? মাইর দেব কিন্তু। হ্যাঁ, ধুর, বাদ দে। এখন কতগুলো বিরিয়ানি আনছি দেখ। এক কাজ করো, আম্মুর কাছে এগুলো নিয়ে যাও। বাইরের থেকে এগুলো আনছো, তা হালকা হলেও গরম করে নেওয়াটা উচিত। বাহ, তুই তো অনেক কিছুই জানিস। ভেরি গুড। থ্যাংক ইউ। রিকা, তুমি অন্তরের সাথে গল্প করো, আমি এগুলো নিয়ে যাই। হ্যাঁ, চিন্তা করিও না, আমি রিজবিকে তোমার কথা কল করে বলে দিয়েছি। ঠিক আছে আপু। অহন আপু বিরিয়ানি নিয়ে চলে গেল, আর রিকা ঘুরে ঘুরে আমার রুম দেখতে লাগলো। বাহ, খুব সুন্দর করেই তো রুমটাকে গুছিয়ে রাখা হয়েছে। আন্টি গুছিয়ে রাখছে, তাই না? জি না, আমার রুম আমি নিজেই গুছিয়ে রাখি। ও তাই নাকি? ভালো তো, গুড বয়। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমি, আব্বু, আম্মু, আমরা তিনজনেই আছি। ও, এরই মধ্যে ডাক হলো দুপুরের খাবার রেডি হয়ে গেছে নিচে যাওয়ার জন্য। আমরা দুজনে নিচে চলে গেলাম। আব্বু অফিসে থাকার কারণে বাসায় আম্মুই আছে, আর এখন তো আমি, রিকা ও অহনা আপু আছি। রিকা, বসে পড়ো, আমি খাবার দিচ্ছি। আম্মু আমাদের খাবার দেয়। অহনা আপু বাইরে থেকে বিরিয়ানি আনছিল, সেটা দিয়ে দুপুরের খাবার হচ্ছে আমাদের। আমি তো বিরিয়ানি ও চা পাগল, তবে বিরিয়ানির চেয়ে চা বেশি পছন্দ করি। আর রং চা হলে তো কথাই না, তবে বিরিয়ানিও মিস দেয় না। তেমন সুযোগ পেলেই হয়েছে। আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর আমি আস্তে আস্তে করে রুমে চলে গেলাম। সেখানে শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ পরে আম্মু চা নিয়ে আসে, আর রিকা ও অহনা আপু রুমে আসে। এই নে, দুপুরে খাবারের পরে তো তোর চা লাগে। থ্যাংক ইউ আম্মু। আম্মুর থেকে চা নিয়ে খেতে লাগলাম, আর বাকিরাও আমার রুমে চা খাচ্ছে ও গল্প করতেছে। তাদের তিনজনকে দেখে মনে হচ্ছে তাদের মধ্যে অনেক ভাব জমে গেল। আগে তো অহনা আপুর সাথে আম্মুরও ভাব জমেছিল, এখন তো রিকার সাথেও আম্মুর ভালোই ভাব জমে গেল। আমি চুপচাপ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছি। অন্তর, কিরে ভাই, আমরা এখানে গল্প করতেছি আর তুই কিনা মোবাইল নিয়ে আছিস? তোমরা লেডিজরা গল্প করতেছো, মানে জেন্টসের কাজ কি? তোমরাই গল্প করো, আমি কাবাব মে হাড্ডি হয়ে তো লাভ নাই। এভাবেই তারা পুরা বিকাল পর্যন্ত গল্প করতে করতে পার করলো সন্ধ্যাবেলা। আম্মু সন্ধ্যার নাস্তা রেডি করতে ব্যস্ত, আর আমিও আছি হলরুমে। রিকা ও অহনা আপুর সাথে কথা বলতেছি। আম্মু আমাদের নাস্তা দিল। আমরা নাস্তা করতে করতে আরো কিছুক্ষণ গল্প করলাম। আচ্ছা আন্টি, আমরা আসি। আবার অন্য কোনো দিন এসে জমিয়ে গল্প করব। আরে, রাতের খাবার খেয়ে চাইও? না খালামণি, অন্য একদিন করব, আজকে আসি। ঠিক আছে অন্তর, ওদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। জি আম্মু। আমি আম্মুর কথা মতো রিকা ও অহনা আপুকে নিয়ে এগিয়ে দিয়ে আসতে লাগি। আমাদের বাড়ি থেকে 5 মিনিট হাঁটলে অহনা আপুদের বাড়ি, আর রিকার বাড়ি যেতে 15 মিনিট লাগবে। আমরা অহনা আপুদের বাড়ির সামনে চলে আসি। অন্তর, চল আমরা আগে রিকাকে এগিয়ে দিয়ে আসি, তারপর আমি বাড়ি যাব। ঠিক আছে আপু, তাহলে চলো। না আপু, লাগবে না, তুমি বাড়ি যাও, অন্তর এগিয়ে দিয়ে আসতে পারবে। রিকার কথা শুনে চোখ বড় বড় হয়ে রিকার দিকে তাকিয়েছি। আজব তো,
পরিচিত হলাম তার দুদিনও হলো না, আর এই মেয়ে বলে কিনা আমি তাকে একা একা এগিয়ে দিয়ে আসতে পারবো। এতটা ভরসা করে বসলো কেন সে? ঠিক আছে, তাহলে অন্তর তুই গিয়ে রিকাকে এগিয়ে দিয়ে আয়, আমি গেলাম, ভালো থাকিস। বলে আপু চলে গেল, আর আমি হা করে রিকার দিকে তাকিয়েছি। এইভাবে কি দেখো, চলো আমাকে এগিয়ে দিয়ে আসো। রিকার কথায় আমার ধ্যান ভাঙলো, আর আমিও রিকাকে নিয়ে যেতে লাগি রিকাদের বাড়ির দিকে। আমি রিকার থেকে একটু দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলাম রিকার সাথে। রিকা আমার ডান পাশ, আর আমি রিকার বাম পাশে কিছুটা দূরেই হাঁটতে লাগি তার সাথে। এইভাবে হাঁটতেছো কেন? কিভাবে হাঁটতেছি? এই যে দূরে দূরে থেকে হাঁটতেছো। আপনার সুবিধার্থেই আপনার থেকে দূরত্ব রেখে হাঁটতেছি, তাছাড়াও কাছে থেকে হাঁটার এখনো অধিকারটুকু পাই নাই, তবে আশা করি একদিন সেই অধিকারটুকু অর্জন করব। রিকা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? চলেন, আপনার লেট হচ্ছে। আমরা দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলাম। এমন সময় সামনে গ্যাংস্টার মানে কুকুর হাজির। আমি খেয়াল করলাম রিকা কুকুরটাকে দেখে বেশ ভয় পেল। কুকুরটাকে আসতে দেখেই সাথে আমার পাশে এসে আমার ডান হাত তার হাত দিয়ে ধরে তার কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম, আর ওই অবস্থায় হাঁটতে লাগলো। ব্যাপারটা আমাকে সত্যি অবাক করে দিল। আমি তার এই কাণ্ড দেখে রিকার দিকে তাকিয়ে আছি। এভাবে কি দেখেন? ক্ষমা করবেন, কিন্তু আপনি আমার হাত ধরছেন। কথাটা বলতে রিকা আমার হাত ছেড়ে দেয়, আর একটু মনে হয় লজ্জা পাইছে। সরি, আসলে আমি কুকুরকে ভয় পাই। সমস্যা নেই, চলেন, কুকুর চলে গেছে। এরপর হাঁটতে হাঁটতে রিকাকে তার বাড়ির সামনে এগিয়ে দিলাম। থ্যাঙ্কস আমাকে এগিয়ে দেওয়ার জন্য। ওয়েলকাম, তাহলে আমি যাই, খুদা হাফেজ। বলে সেখানে থেকে সোজা বাসার দিকে যেতে লাগি। অন্যদিকে রিকা বাড়িতে গিয়ে দেখে তার ভাই বসে আছে। রিকাকে দেখে রিজিত ভাই কিছুটা অন্যরকম ফিল করে। ভাইয়া একটু রুমে আয়, তোর সাথে কথা আছে। জানি কি বলবি তুই, আচ্ছা চল। তারা দুজনেই রুমে গেল। রুমে যেতেই রিকার তদন্ত শুরু করে দিল। আমার থেকে তো সকল কথা খুঁচিয়ে খুঁচিয়ে বের করতি, আর তোর বেলায় কি করব বল, তোকে বলতেও ভয় লাগে, কারণ আব্বুর সামনে সামান্য ধমক খেয়েই তো সব বলে দিতি তুই। আচ্ছা সরি, মাফ করে দেবো না আমার। তবে একটা প্রশ্ন, তোকে এখন পর্যন্ত কি অহনা এগিয়ে দিয়ে গেল নাকি? না, অহনা আপুর একটা প্রতিবেশী ছোট্ট ভাই এগিয়ে দিয়ে যায় আমাকে। আচ্ছা ভালো, কিন্তু প্লিজ এখন অন্তত মুখ খুলিস না, নাহলে আব্বু অবস্থা খারাপ করে দিবে আমার। ঠিক আছে, বলবো না, তবে আম্মুকে তো ব্যাপারটা বলবো। হ্যাঁ বলবো। আচ্ছা আমি যাই, কাজ আছে। বলেই সেখান থেকে চলে যায়। আর রিকা আজকের দিনটা ভাবতে লাগে কিভাবে সে দিনটা কাটিয়ে দিল। আমি টেবিলে বসে বসে রিকাকে নিয়েই ভাবতেছি কি বা করবো আমি। পড়াতে মন বসতেছে না, বারবার মেয়েটার কথা মনে পড়তেছে আমার। রাতের খাবার খাওয়ার আগ পর্যন্ত রিকাকে নিয়ে ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দিলাম। এরপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। রিকা বারবার আমার কথাই ভাবতে লাগে আর চিন্তা করতে লাগে আমার সে আচরণ ও কথাবার্তাগুলো। রিকার মনে আমার জন্য এক ভালো একটা কাজ করতে লাগলো। ছেলেটার কথা যে কেন মনে পড়তেছে জানি না, কেন যে ছেলেটাকে নিয়ে এত ভাবতেছি। তবে যাই বলি না কেন, ছেলেটার বিহেভিয়ার গুলো সত্যিই মুগ্ধকর। ওর কথাবার্তা চলাফেরা সত্যি প্রশংসনীয়। প্রথমে মনে করেছিলাম ছেলেটা ছ্যাঁচড়া বকাটে, কিন্তু আমি যা ভাবছিলাম ছেলেটা অতটাও খারাপ না। তবে আমি অন্তরকে নিয়ে এতটা ভাবছি কেন? নাকি আমিও ওকে, যদি সত্যি ওকে ভালোবেসে ফেলি তাহলে প্রকাশ করবই না, বরং ও তার ভালোবাসা প্রকাশ করুক। আমি কোনো নত হতে পারবো না। তবে যাই বলি না কেন, ছেলেটার মন মানসিকতা অনেক ভালো। অনেকবার আমাকে একা পাওয়া সত্ত্বেও কিছুই করে নাই, বরং আমার থেকে দূরে দূরেই ছিল সে। আর আজকালকার ছেলেরা তো কোনো মেয়েকে পছন্দ করলেই তাকে অনেক বিরক্ত করে। হ্যাঁ, অন্তরও আমাকে বিরক্ত করছে ঠিকই, এতটাও বিরক্ত করেনি। আমি যখন তাকে আমার সমস্যার কথা বললাম, সে নিমিষেই আমার কথা মেনে নিল। ছেলেটাও না কি আল্লাহ জানে, এক এক সময় এক এক রূপ দেখায়। কখনো রোম্যান্টিক, কখনো জ্ঞানী, কখনো আবার হাস্যকর, কখনো আবার অভিমানী। জানি না আর কত রূপ আছে এটার। ধুর, বাদ দি, পরে ভাববো এটাকে নিয়ে, এখন ঘুমাই। বলেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা
আজ শুক্রবার, তাই আমিও দমিয়ে ঘুমাচ্ছি। ছুটির দিনে দেরি করে ওঠা আমার এক প্রকার অভ্যাস। আমার মোবাইল বেজে ওঠে, আমি না দেখেই কল রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো অন্তর, আমি তানবি। শালা কই তুই? ধর বেড়া, সকাল সকাল কল দিয়ে ঘুমটা নিঃশ্বাস শেষ করতেছিস কেন? ঘুমাইতে দে শালা। শালা চিন্তা করলাম আজকে 4 হারামি মিলে ঘুরমু, আর তুই কিনা। তোর শালা ফোন রাখ বলেই কল কেটে দিলাম আর আবারও শুয়ে পড়লাম। এর মধ্যেই দরজা নক করা হয়। আমার দরজা নক করা লাগবে না, দরজা খোলা। আমার গ্লাস টেবিলের উপরে, এসে নিয়ে যাও। দরজার খোলার আওয়াজ পেলাম। আমি সেটাতে ধ্যান না দিয়ে ঘুমের দেশে যাওয়ার জন্য ব্যস্ত। ঠিক তখনই কেউ একজন আমার গায়ের কাঁধটা টানতে শুরু করলো। আরে আম্মু, আজকে শুক্রবার, একটু ঘুমাইতে দাও না। প্রতিদিনই তো সকালে উঠে যাই। তুমি কথা না শুনে ট্রেনে কাঁথা নিয়ে নেয়। দূর আম্মু, আর ভালো লাগে না, জামুগা বনবাসে। আমি উঠে গেলাম আর দেখলাম আম্মু আমার রুমেই নাই, বড় অন্য একজন আমার গায়ের কাঁথা টেনে নিয়ে নেয়। আপনি আপনি সকাল সকাল আমার ঘুম ভেঙে দেওয়া হয়। আমি শুয়ে থাকা অবস্থায় আমার গায়ের কাঁথা টেনে নিয়ে যাওয়া হয়। আমি মনে করেছিলাম আম্মু এই কাজটি করলো, কিন্তু এই কাজটা এমন একজন করলো যাকে আমি এখন আমার বাড়িতে আর আমারই রুমে আশা করি নাই। আর সে হলো রিকা। কয়টা বাজে? এত লেট করে কেউ ওঠে নাকি? আমি রিকার দিকে হা করে তাকিয়ে আসি আর চিন্তা করতে লাগলাম, এটা কি আদেও রিকা, নাকি আমি রিকার চিন্তা থাকায় শুধু তাকেই দেখতেছি, নাকি আমি স্বপ্ন দেখতেছি। তার সাথে সাথে দিলাম নিজেকে একটা চিমটি। আউস, ব্যথা লাগলো। সামনে আমি স্বপ্ন দেখতেছি না। এই যে এদিকে আসেন তো একটু। কি? এই কি বলতেছো এসব? আমি বিশ্বাস করতে পারতেছি না, এটা কি আদেও আপনি, নাকি আমি আপনার মায়া পড়ে শুধুই আপনাকেই দেখতেছি। সাথে সাথে রিকা আমার কাছে এসে দিলেও একটা কষের ঠাস করে লাগিয়ে থাপ্পড় খেয়ে আমি গালে হাত দিয়ে খাড়াই বসে আছি আর রিকার দিকে তাকিয়ে আছি। এবার বিশ্বাস হলো তো আমি যে? তাই বলে আপনি আমার গালে হাত ছাপ করবেন? তো এতক্ষণ ধরে তো বিশ্বাসই করতেছিলে না এটা আমি, তাই বিশ্বাস করানোর জন্য দিলাম একটা। আর এত লেট করে কেউ ওঠে নাকি? কয়টা বাজে একবার দেখো তো। আরে ধুর, আমি প্রতি শুক্রবার কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত ঘুমাই। আর আপনি এখন আমাদের বাড়িতে কি করতেছেন? আমি এমনি আসলাম। আর কি, তোমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চিন্তা করলাম আন্টির সাথেও দেখা করে যাই, তাই চলে আসলাম। তো আম্মুর কাছে যেন আমার রুমে আসলেন কেন? আরে আন্টির সাথে তো অহনা আপু আছে, তাই আমিও দেখতে চলে আসলাম তুমি কি করতেছো। কি, অহনা আপু আসছে? ওয়েট, আপনি না বললেন আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে আপনাদের বাড়ি যাচ্ছিলেন? তাহলে অহনা আপুকে কই পাইলেন? আমি যতটুকু জানি আপু সকালে বের হয় না। আরে আমি তোমাদের বাড়িতে আসবো চিন্তা করে আপুদের বাড়িতে গিয়ে আপুকে নিয়ে তোমাদের বাড়িতে আসি। আচ্ছা বুঝলাম। তো আমার কাছে কি? আপনি না বললেন আপনি আম্মুর সাথে দেখা করতে আসছেন, তাহলে তো আমার কাছে আসার প্রশ্নই আসে না। উফ, এত প্রশ্ন করো কেন তুমি? আসলাম আর কি দেখতে। কি করো তুমি? বাসায় নাকি বাহিরে আছো? কিন্তু এসে দেখি তুমি ঘুমাচ্ছ। আর লেট করে ওঠা ঠিক না, তাই সব সময় তাড়াতাড়ি ঘুমাবা ও তাড়াতাড়ি উঠবা। আরে আজব, আমি তো আমার উপর শাসনতন্ত্র চালানো শুরু করে দিলেন। হ্যাঁ দিলাম, কারণ আমি এখন থেকে তোমার উপর শাসন চালাবো। মানে? কই কিছু না, যাও ফ্রেশ হয়ে নিচে আসো। আমেরিকার কথা শুনে একটু হতাশ হলাম। মেয়েটা কি বললো, সে নাকি আমাকে শাসন করবে? কিন্তু শাসন তো তাকেই করা যায় যার উপর অধিকার থাকে। তাহলে রিকা কি আমাকে, আমি যেটা ভাবতেছি সেটা সত্যি হয়, তাহলে আমিও তাকে আমার উপর শাসন করার অধিকার দেব। আমিও খাট থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর চলে গেলাম নিচে। সেখানে দেখি রিকা, আম্মু, অহনা আপু ও আব্বু বসে বসে গল্প করতেছে। আমিও সেখানে যেতে লাগি। কি রে হারামজাদা, ঘুম থেকে উঠলি? এইরকম দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস কবে চেঞ্জ করবি? আরে সপ্তাহে মাত্র একটা দিন দেরি করে উঠি, তাও তোমাদের সহ্য হয় না? অন্তর, আমি যতটুকু শুনলাম না, যারা বেশিক্ষণ ঘুমায় ও লেট করে ঘুম থেকে ওঠে তাদের নাকি হায়াত কমে যায়। শুনে ভালোই লাগলো। এই পাপের দুনিয়ায় বেঁচে থেকেই বা কি লাভ? সেই তো তোমার মতো পাপীকে দেখেই বাঁচতে হবে। ওই কি বললি তুই? কই কিছু না, আম্মু কিছু খাইতে দাও, খিদা লাগছে। তুই টেবিলে বয়, আমি তোকে নাস্তা দিচ্ছি। আন্টি, এইরকম লেট মানুষকে নাস্তা দেওয়া ঠিক না। পরে দেখবেন দুপুরের খাবার ঠিক মতো খাবে না,
এমনিও শরীরের যে হাল করে রাখছে আল্লাহ জানে, কেউ ফু দিলেই কোথায় গিয়ে পড়বে সে। মেজাজটা এবার খারাপ হয়ে গেল। শালা আমি চিকল বলে কি এইভাবে বেজ্জতি করবে? দেখি ফু দেন, যদি না উড়ি না তাহলে আপনাকেই উড়াই দিব আমি। আহ, আরে ওরা মজা করে বলল, সিরিয়াস নিচ্ছিস কেন তুই? এই নে নাস্তা খা। যাক, কেউ দুঃখ বুঝলো আর না বুঝুক, আমার আম্মু দুঃখ ঠিকই বুঝে। এই বেশি হাওয়া দিস না, আমার কাছে কোনো টাকা নেই, তোর আব্বুর থেকে চেয়ে নে। কথাটা শুনে হলরুমে উপস্থিত সকালে হাসাহাসি শুরু করে দিল না। এবার আম্মু বেজ্জতি করে। আমি একটা আম্মুর প্রশংসা করলাম, আমার আম্মুকে মনে করলো আমি তার থেকে টাকা আদায় করার জন্য কথা বললাম। সালাম মার্কেট মে আপনা কোই ইজ্জতই নেই। মনে মনে বললাম। আমি আর একটা টু শব্দ না করে ইজ্জত লুটানো অবস্থায় মাথা নিচু করে নাস্তা খেলাম, বাট টুপ করে রুমে চলে গেলাম। আর চিন্তা করতে লাগলাম আজকে কিভাবে আমার ইজ্জত লুট হলো। এক তো আমাকে চিকনা বললো, এরপর আম্মুর প্রশংসা করতেই আম্মুকে মনে করলো তার থেকে টাকা আদায় করার জন্য কথা বললাম। আসলে আম্মুকে মাছকে মেরে মেরেই তো টাকা নেই, এখন যাকে ভালোবাসি তার সামনেই আমার প্রেস্টিজে আগুন ধরে দিল। কি বলছে, সেও তো আমার ইজ্জতে আগুন লাগাইছে। আল্লাহ আমাকে চিকন বানাইছে, এটা আমার কি দোষ? পাশে লোকে তো অনেক কিছুই বলবে, তাদের কথায় কান না দেওয়াই ভালো। আমি আমার রুমে বসে বসে মোবাইল নিয়ে পড়ে আসি। মোবাইলে তো তেমন কোনো কাজ নেই, শুধু গেম খেলা আর ফেসবুকে গোদাগোদি ইত্যাদি। কিছুক্ষণ পরে রুমের দরজায় নক করলো। কে? ওই দরজায় লক লাগাচ্ছ কেন? বুঝতে পারলাম এটা রিকা, তাই আমিও গিয়ে দরজা খুলে দিলাম। আসলে এই ডানের রুমে ভালোই বেজ্জতি হয়েছে, তাই রুমে এসে রুম লক লাগিয়ে দিলাম যাতে কেউ এসে আর বেজ্জতি না করতে পারে। কিন্তু মনে হয় এখানে আসছে বেজ্জতি করতে। রুমের দরজা লক করছো কেন? এমনি। তবে আপনি এখানে কি করতেছেন, নাকি আরো বেজ্জতি করতে আসছেন? তুমি এত কথা কেন বললে? না, ডাইনিং রুমে আমার শরীর নিয়ে পরিহাস করলেন, তো এখন আবার মনে হচ্ছে এখানেও আসছেন আর কি মজা নিতে। তো বলেন কেন আমার রুমে আসা হলো আপনার? এমনি আসলাম আর কি। কেন, এই রুমে কি আসা নিষেধ নাকি? না, আসতে তো পারবেন, তবে কোনো কারণ ছাড়া তো কেউ কারো রুমে আসে না, তাই এই কথাটা বললাম। আমি এমনি দেখতে আসছি। আচ্ছা আসেন। রিকা রুমে ঢুকে রুম দেখতে লাগলো। তবে সে তো কালকেও রুম দেখছে, তাহলে আজকে কি দেখা আসছে? আর সকালেও তো রুমে আসছিল। কি করতেছিলে তুমি? এই তো মোবাইল নিয়ে আসছি। কেন, কোনো কাজ আছে? না এমনি। আচ্ছা, মসজিদে যাবা না? হ্যাঁ অবশ্যই যাব। কি কালারের পাঞ্জাবি পরবা? আজব তো, আমি কি কালারের পাঞ্জাবি পরবো সেটা আপনি জেনে কি করবেন? আর আমি গরিব, আমার কাছে মাত্র 3টাই পাঞ্জাবি আছে। সাদা, আর একটা সাদার উপর প্রিন্টেড ডিজাইন করা, ও খয়েরি কালারের একটা আছে। কেন, আপনি কি করবেন আমার পাঞ্জাবির কালার দিয়ে? না এমনি। নীল কালারের পাঞ্জাবি নেই? বললাম না আমি গরিব, আর নীল কালারের পাঞ্জাবি দিয়ে কি করব আমি? কিছু করতে হবে না, বাদ দাও। দেখি তোমার মোবাইলটা একটু দাও তো। আজব, এবার আমার মোবাইল দিয়ে কি করবেন? দিতে বলছি দিবা, এত কথা কিসের? বলে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে নিল। আরে এটা কি হলো, এভাবে আমার মোবাইল কেড়ে নিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি নিচ্ছি। একদম চুপ থাকো আর আমাকে দেখতে দাও মোবাইলে কি এমন করো তুমি। রিকা আমার মোবাইল নিয়ে কি যেন করতে লাগলো, আর আমি বুঝতে পারলাম না। তাকে বারবার বলে মোবাইলটা দিতে, প্রায় 5 মিনিট পরে মোবাইলটা দেয় আমাকে। কি করছেন আমার মোবাইলে? কিছুই করি নাই, এমনি একটু দেখলাম আর কি। এত অস্থির হওয়ার কি আছে? তোর মিয়া, আপনি কি বুঝবেন মোবাইলে কি আছে? এখানে এমন কিছু জিনিস আছে যা দিয়ে যে কেউ আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে। কি এমন আছে একটু দেখি তো। রিকা মোবাইল নেওয়ার জন্য এগিয়ে আসে। আমি মোবাইল নিয়ে খাটের উপর দিলাম লাফ। আরে আরে, এভাবে ব্যাঙের মতো লাফানোর কি আছে? নিশ্চয়ই কোনো কুকাজের প্রমাণ আছে এই মোবাইলে। ইস, আগেই মোবাইলটা ভালো করে চেক করা উচিত ছিল। খবরদার, ভুলেও আমার কাছে আসবেন না। এই, তুমি এমন ভাবে কথা বলছো মনে হয় আমি তোমার ইজ্জত লুট করতে আসতেছি। আপনার বিহেভিয়ার দেখে তো সেটাই মনে হচ্ছে আমার। আপনাকে আম্মু ডাকে, তাদের কাছে যান। রিকা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। যাক বাবা, সেই লেভেলের বাঁচা বাঁচলাম। আসলে আমার মোবাইলে আমার এমন কিছু পিক আছে যা দিয়ে আমাকে শালা তানবীর ও বাকি হারামি বন্ধুরা পচাইছিল। আর এই ছবিগুলো যেই দেখবে আমাকেই পচাবেই। কিন্তু আমি ছবিগুলো মোবাইলে রেখে দিলাম,
কারণ এগুলো এক প্রকার স্মৃতিস্বরূপ রেখে দেই। যেহেতু দুপুর প্রায় হয়ে আসছে, তাই আমি দরজা লক করে দিলাম আর চলে গেলাম গোসল করতে। গোসল শেষ করে আমি আমার রুমে এসে আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। নামাজের সময় হয়ে আসতেই আমি পাঞ্জাবি পরে রেডি হয়ে নিলাম। তারপর যখন হল রুমের দিকে গেলাম, দেখলাম রিকা, অহনা আপু, আম্মু গল্প করতেছে। আবু মনে হয় মসজিদে চলে গেছে। আমি আস্তে করে বেরিয়ে চলে গেলাম মসজিদে। তারপর নামাজ পড়ে আবার বাসায় আসলাম। দেখলাম এই দুই শয়তানি এখনো বাসায়। মনে করছিলাম চলে যাবে। প্রিয় মানুষটা বাসায় থাকলে সকল মানুষের খুশিই হয়। ইতিহাসে আমি একমাত্র ব্যক্তি যে কিনা খুশি হতে পারলাম না, কারণ সকালে যা করলো তা দেখেই আই এম শিহরিত। দুপুরের খাবার জন্য গেলাম। সেখানে ডাইনিং টেবিলে গিয়ে একটা চেয়ারে বসলাম। আমার ঠিক সামনে বরাবর বসলো রিকা। রিকাকে দেখে পকেটে হাত দিয়ে দেখি মোবাইল আছে কিনা। না, মোবাইল আছে। তারপর ভদ্র ছেলের মতো খাবার খেয়ে চুপচাপ চলে গেলাম রুমে আর খাটে শুয়ে আসি। আর কিছুক্ষণ বন্ধ করে থাকতেই ঘুম চলে আসে। বিকেলবেলা কেন জানি ঘুমটা ভেঙে যায় আর আমি উঠে একটু ফ্রেশ হয়ে নাই। এরপর হল রুমে দেখে গেলাম আর দেখলাম আম্মু আব্বু সেখানে কথা বলছে। আম্মু, অহনা আপুরা কই? তারা তো কিছুক্ষণ আগেই চলে গেছে। ও, আমিও মন মরা করে চলে গেলাম। চলে যাবে ভালো কথা, বলে গেলে কি এমন ক্ষতি হতো? আমি রুমে রিকাকে নিয়ে ভাবছি। সন্ধ্যায় আমি নাস্তার জন্য হল রুমে গেলাম। আম্মু চা ও নাস্তা দিল। আমি এখনো সেই পাঞ্জাবি পরা অবস্থায় সেখানে বসে বসে নাস্তা খাচ্ছি ও চায়ের স্বাদ নিচ্ছি। এমন সময় দরজার আওয়াজ পেলাম। কে আসছে মনে হয়? দাঁড়াও আম্মু, আমি দেখতেছি বলে চলে গেলাম দরজার কাছে। সেখানে গিয়ে দরজা খোলাম আর দরজার বাইরে তাকিয়ে থ হয়ে গেলাম, কারণ রিজভি ভাই ও কিছু ছেলে পেলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা এখানে? সাথে সাথে রিজভি ভাই আমার কলার ধরে ফেলে। আরে ভাই কি করতেছেন, কলার ধরলেন কেন?